ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভার্গব স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কেভিএস এনভিএস এর টায়ার 2 এক্সামিনেশনের কোশ্চেন পেপার নিয়ে, এবং এই কোশ্চেন পেপারটাই কিন্তু আজকে আমরা সলভ করব। এই কোশ্চেন পেপারে দুটো পার্ট ছিল, একটা আছে 40 নম্বর ডেসক্রিপটিভ আর একটা আছে 60% এমসিকিউ। তাহলে আমরা এখন কি কি কোশ্চেন এসেছিল সেটাই সলভ করব। তার আগে মাথায় রাখতে হবে যে টায়ার 2 এক্সামিনেশন দিতে গেলে টায়ার 1 কিন্তু ক্লিয়ার করতে হয়। তো টায়ার 1টাই কিন্তু এখানে ভাইটাল রোল প্লে করে দেয়। এই কোশ্চেনগুলো কোথা থেকে এসেছে? এই কোশ্চেনগুলো সিবিএসসি বোর্ডের 11-12 এর সিলেবাসকে ফলো করেই কিন্তু কোশ্চেন হয়েছে। তো চলো আমরা সরাসরি কোশ্চেনে যাই। 1 নম্বর কোশ্চেনটা কি ছিল? 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 4 নম্বর করে মার্কস ছিল, মোট কোশ্চেন ছিল 10টা। ঠিক আছে, তো এখানে প্রথম কোশ্চেনটা কি বলছে? এ কোম্পানি হ্যাজ 3 ইউনিটস এ বি এন্ড সি হুইচ প্রোডিউসেস 30%, 20% and 50% of the total product of the company। তাহলে একটা কোম্পানিতে তিনটে ইউনিট রয়েছে এ বি সি, যারা কি করছে? প্রোডিউস করছে 30%, 20% and 50%। টোটাল প্রোডাক্ট, ওই কোম্পানি টোটাল প্রোডাক্টের কত পার্সেন্ট? 30%, 20% and 50% প্রোডাক্ট তৈরি করছে এবিসি ইউনিট। তারপরে কি বলছে? and it was found that 2%, 3% and 5% respectively are defective products। তাহলে এই এর মধ্যে কি ছিল? প্রত্যেকটা ইউনিটে 2%, এ ইউনিটে 2%, বি ইউনিটে 3%, সি ইউনিটে 5% ডিফেক্টিভ প্রোডাক্ট উৎপন্ন হয়েছিল। and it was found, আচ্ছা তারপরে কি বলছে? an item was picked up randomly। এবং এখন কি করা হলো? একটা আইটেমকে যথেষ্টভাবে র্যান্ডমলি তোলা হলো। তারপরে কি বলছে? and it was found to be defective। এবং দেখা গেল যে এটা কিছু ত্রুটিপূর্ণ। now find the product probability that it was produced by unit A। এখন দেখাও যে যে ডিফেক্টিভ প্রোডাক্টটা তোলা হয়েছিল, পিক করা হয়েছিল, সেই প্রোডাক্টটা এ ইউনিট থেকে এসেছিল। এই প্রবাবিলিটিটা, এই সম্ভাবনাটা আমাদের বের করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? কিভাবে শুরু করব সেটা আমরা প্রথমে লিখব। এখন আমাদের ধরে নিতে হবে যে তিনটা ইউনিট থেকে আমরা প্রোডাক্টগুলো যে তৈরি করা হচ্ছিল সেগুলো এক একটা ঘটনা বা ইভেন্ট ধরে নিলাম। নাও লেট দ্য ইভেন্ট অফ দ্য producing product from the units A, B and C respectively be A1, A2 and A3। আমরা এখন কি করলাম? যে প্রত্যেকটা ইউনিট থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তার যে ঘটনাটা, যে ইভেন্ট, ধরো যে এ থেকে একটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, সেই ঘটনাকে কি বলবো? A1। বি থেকে যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে সেই ঘটনাটা কি বলবো? A2। সি থেকে যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে সেই ঘটনাটা কি বলবো? A3। এখন আমাদের গিভেন কি দেওয়া আছে? গিভেন, so therefore the probability of producing product from A equal to কত হবে জানো? ইকুয়াল টু হবে P of A1। তো একই রকম ভাবে the probability of producing product from B কত হবে? P of A2। কারণ ঘটনাগুলোকে তো A1, A2, A3 দিয়ে ধরে নিয়েছি না, তাহলে এখন এটা কত হবে? the probability of the producing product from C কত হবে? P of A3। তাহলে অতএব
উই হ্যাভ ফ্রম গিভেন ডাটা, আমরা গিভেন ডাটা থেকে কি পাচ্ছি, পি অফ এ ওয়ান কত পার্সেন্ট দেওয়া আছে এখানে, 30% এ থেকে, তাহলে কত হবে 30/100। একই রকম ভাবে কত হবে পি অফ এ টু কত হবে, এখানে কত আছে 20%, তো এটা হবে 20/100। একই রকম ভাবে পি অফ এ থ্রি কত হবে, এখানে কত আছে 50%, তাহলে 50/100। বুঝে গেল? এখন আমরা কি করব, এখন বলছে of the company and it was found that 2%, 3% and 5% respectively are defective product, তাহলে এখন লিখব let the event of the product be to be defective বি ডি, তাহলে আমরা ঘটনাটি ডি ধরলাম। তাহলে অতএব therefore এবার আমাকে কি দেওয়া আছে, ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি গুলো দেওয়া আছে। therefore we get p of, এখন প্রোডাক্টটা কি হয়েছে, একটা প্রোডাক্ট তোলা হয়েছে, ঠিক আছে, তো ওরা ডিফেক্টিভ বলছে, তাহলে আমরা ডিফেক্টিভ পাচ্ছি কোথা থেকে, A1, মানে প্রথম ইউনিট থেকে যে ডিফেক্টিভ প্রোডাক্টটা পাবো তার প্রবাবিলিটি ডিনোট করা হবে এভাবে, এটা কত দেওয়া আছে 2%, 2/100, P of D by A2, এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 3/100। একই রকম ভাবে P of D by এটা হচ্ছে 3, মানে সি থেকে আসবে, এটা কত পার্সেন্ট আসবে 5%। ব্যাপারটা বোঝা গেল? এরপরে আমরা যেহেতু বোর্ডটা আর জায়গা নেই, তাহলে আমরা পরের পার্টে কিন্তু চলে আসছি। চলো, একটা জিনিস এই পর্যন্ত লিখে দিলাম, এখন আমরা কি করতে হবে, যে any item was picked up randomly, একটা আইটেমকে তোলা হয়েছিল, as per question any item was picked up randomly and it was found to be defective, ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে, তার মানে কি আগে ডিফেক্টিভ হওয়ার ঘটনাটা ঘটে গেছে, এখন আমাকে ফাইন্ড করতে হবে, টু ফাইন্ড কি করতে হবে, টু ফাইন্ড the probability কি করতে হবে, p of ডিফেক্টিভ আগে হয়ে গেছে A1/D, এটা আমাকে বের করতে হবে, আমাকে কি করতে হবে, এই প্রবাবিলিটিটা বের করতে হবে, কারণ কোথা থেকে, এ ইউনিট থেকে ডিফেক্টিভ প্রোডাক্টটাকে তোলা হয়েছে, এটা আমাকে দেখাতে হবে, তার মানে আগে আমার ডিফেক্টিভ হয়ে গেছে, তারপরে A1 ঘটনাটা ঘটবে, তাহলে আমরা এটা কোথা থেকে পাবো, এটা কোথা থেকে পাবো, তো from the Bayes theorem we get, তাহলে আমরা কি পাবো, the required probability, ঠিক আছে, P of A1/D, তাহলে এই যে ফর্মুলাটা আছে বাইস থিওরেমে, সেটা আমি এখন লিখব, তাহলে নিচে কি আছে, তাহলে আমাকে এটা করতে হবে, এখানে P of A1 ইনটু করতে হবে P of D by A1 বাই নিচে কত হবে, নিচে হবে এরকম P of A1 ইনটু
p of d by a1 plus p of a2 into p of d by a2 plus p of a3 into p of d by a3। তাহলে এটা ছিল আমাদের বায়স থিওরেম। তাহলে বায়স থিওরেমে তিনটে ঘটনা থেকে আমরা এই সলিউশনটা করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে সরাসরি মানটা পুট করে দাও। আমরা আগের পার্টে লিখে দিয়েছি a p of a কত হবে, এটা 30/100। আচ্ছা 30 এই জায়গাটা তারপরে কত আছে এখানে 2/100 হলো। আচ্ছা এখানে এটা একই রকম 30/100 ইন্টু 2/100। এবার এটা চলে আসবে বি ইউনিটের ক্ষেত্রে, বি ইউনিটের কত 20, তাহলে 20/100। আর ডিফেক্টিভ হওয়ার ঘন্টা কত 3/100। আচ্ছা প্লাস তারপরে কত আসবে 5, তাহলে এটা কত আছে 50, তাহলে 50/100 ইন্টু 5/100। এবার ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করে ডাইরেক্ট কাটাকাটি হচ্ছে, উপরে থাকছে 60 আর নিচে কত আসছে 60 প্লাস 250। দেখো এখানে, তাহলে এখানে আমার অঙ্কটা চলে আসছে 60/300 0 6 6 12 12 টু 370 না 120। তাহলে এখানে আসছে 6/7। দিস ইজ কল্ড অ্যান্সার। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা লাস্ট লাইনটা লিখে দেবো, যেহেতু ডেসক্রিপটিভ আছে ফুল মার্কস পেতে হবে, তাহলে আমাদের পুরোটাই লিখতে হবে। অতএব the probability that the product was produced by unit A is 6/answer। তাহলে এই হলো আমাদের অঙ্ক, বায়াস থিওরেম দিয়েছিল প্রথম চ্যাপ্টার ক্লাস 12 এর অঙ্ক এটা, ঠিক আছে। মানে ক্লাস 12 এর সিলেবাস থেকে, এবার অঙ্কটা এনসিইআরটি বই থেকে আসেনি, অঙ্কটা অন্য জায়গা থেকে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখো অঙ্কে কোনো প্রবলেম আছে 11 12 পড়লে কিন্তু আমাদের ছাকা অঙ্কটা চলে আসবে। এবং তোমাদের আমি দেখিয়েও দেবো যে 12 এর বই থেকে একটা অঙ্ক কপি পেস্ট করেছে ফ্রম সিবিএসসি বোর্ড, ঠিক আছে। তো চলো এবার আমরা পরে অঙ্কে চলে যাই। কেমন, ভালো লাগছে তো সবাইকে? এবার 2 নম্বর কোশ্চেনটাতে কি বলেছে খুব ভালো করে দেখবে। এটা ইন্টিগ্রেশন পার্ট থেকে দিয়েছে, ডিফাইনাইট ইন্টিগ্রেশন থেকে দিয়েছে। এবং এখানে সবচেয়ে বড় কথা হলো দুটো ফাংশন দিয়েছে, একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, একটা ফ্র্যাকশনাল ফাংশন। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বক্স x তো সহজ, কিন্তু ফ্র্যাকশনাল ফাংশন যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে x দেওয়া আছে এটা কিন্তু পরীক্ষা হলে সহজে মনে পড়বে না। এই জিনিসটা হচ্ছে এই অঙ্কের মেন ফান্ডা, বাকিটুকু আর কিচ্ছু নেই। চলো তাহলে আমরা এখন এটাকে সলভ করছি, কিভাবে সলভ করা যায়। তাহলে দেখো প্রথমে আমরা লিখব উই নো দ্যাট, আমরা কি জানি এই ফাংশনটা ইকুয়াল টু কি জানি জানো, x মাইনাস বক্স x। তাহলে এটা আমাকে প্রথমটাই জেনে নিতে হবে, x মাইনাস বক্স x। আশা করি বোঝানো গেছে, যেখানে x টা কত থাকবে, রিয়েল নাম্বার থাকবে, ঠিক আছে। x টা কত হবে, আমি যে কোনো রিয়েল নাম্বার নিলাম। হ্যাঁ, এবার এখানে আমাদের ইন্টিগ্রেশনটা আছে 1 থেকে 4। তাহলে এখন আমরা এই ফাংশনটাকে এইভাবে লিখে দিই, দেখো তাহলে বক্স x মানে সেকেন্ড ব্র্যাকেট x ফ্র্যাকশনাল ফাংশন ডিভাইড কত আছে এখানে বক্স x আছে, তাহলে এটাকে ভেঙে দাও, তাহলে কত হবে x মাইনাস বক্স x বাই বক্স x। তুমি এভাবে অঙ্কটা করতে পারো ডাইরেক্ট, ঠিক আছে। এবার আমরা এখানে কি করব, এখন এটাকে বসিয়ে দেবো। চলো তাহলে এখানে আমরা এক কাজ করি, বক্স x টাকে আমরা কিভাবে লিখব, বক্স x টাকে একটু ডিফাইন করে দিই। দেখো এখানে 1 থেকে 4 আছে, কত আছে 1 থেকে 4। তাহলে আমরা এটাকে কখন 0 হবে জানো, যখন 0 লেস দ্যান x লেস দ্যান 1, যখন 1 থেকে ছোট হবে কিন্তু 0 বা 0 সমান। এবার এটা 1 কখন হবে জানো, যখন এটাকে
1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 2, তাহলে আমার মেন ফান্ডাটা শুরু হচ্ছে এখান থেকে। তার মানে দেখো 1 থেকে 4 আছে, তার মানে 1 থেকে শুরু হবে, এবার ওদিকে 4 পর্যন্ত যেতে থাকবে। তাহলে এখানে দেখো এবার এটা 2 কখন হবে, যখন 2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 3। একই রকম ভাবে 3 কখন হবে, যখন 3 লেস দেন ইকুয়াল টু x লেস দেন কত হবে 4। আর যাবে না, কারণ 4 এর পর আর নেই, ম্যাক্সিমাম বাউন্ডারি কত আছে 4, তার আমরা 4 পর্যন্ত দিব আর লিখেই দিই তর্কের খাতরি। তাহলে এটা 4 কখন হবে, যখন 4 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 5। তাহলে এটা হলো আমার এখন ফান্ডা, ঠিক আছে। এন্ড উই নো এত, এন্ড আমরা এটা এখন লিখে রাখলাম। তাহলে এটা, তাহলে আমরা এখন ইন্টিগ্রেশনটা করব, চলো। অতএব তাহলে ইন্টিগ্রেশন কত হচ্ছে, ইন্টিগ্রেশন 1 to 4 সেকেন্ড ব্র্যাকেটে x নিচে কত বক্স x dx লিখো। তাহলে ইন্টিগ্রেশন 1, এটাকে সেকেন্ড মানে ফ্র্যাকশনাল ফাংশনটা কত লিখবো, x মাইনাস বক্স x বাই কত বক্স x dx। চলো এবার ভেঙে দাও, 1 থেকে আছে তো 1 থেকে এক কাজ করো 2 নাও। 1 থেকে কত করব আমরা, 1 থেকে 2 নিলাম। তাহলে 1 থেকে 2 নিলে কত হবে, এই বক্স x এর ভ্যালু কত 1, তাহলে আমরা এখানে কত বক্স x এর ভ্যালু বসাবো। তাহলে আর x টা কত থেকে যাবে, x এ থেকে যাবে, কারণ x এর এক্সাক্ট ভ্যালু আমরা জানি না, যে কোনো হতে পারে 1 থেকে 2 এর মধ্যে। তাহলে আমরা এটা কত লিখবো, এখানে x লিখে এখানে কত লিখবো 1 বাই এখানে 1 লিখলাম, dx হলো প্লাস। এবার কি করব আমরা, ইন্টারভালটাকে 2 থেকে 3 নিব। তাহলে 2 থেকে 3 কত হবে এটা, ঠিক আছে 2 থেকে 3। তাহলে 2 থেকে 3 এইখানে দেখো এটা লক্ষ্য করে এখানে, তাহলে 2 থেকে 3 কত 2 ভ্যালু বক্স x এর, তাহলে x মাইনাস 2 বাই এখানে 3 হয়ে যাবে, সরি 2 হবে এখানে। আচ্ছা প্লাস এবার কি করব, লাস্ট 3 to 4 নেব এখানে, x মাইনাস কত হবে দেখো এটা 3 হবে, 3 বাই 3 dx, এখানে dx টা ভুলে গেছি দিতে, প্লাস। এবার সমাধান করে ফেলো, খুব সহজ জিনিস। তাহলে এটা কত হবে দেখো, ইন্টিগ্রেশন করলে x স্কয়ার মাইনাস কত হবে এখানে x দিলাম বাই কত হবে, সরি এখানে আমি বাই 2 হলো, তাহলে এটা কত হবে 1 2 2 প্লাস। এখানে দেখো এবার এখানে x স্কয়ার, তাহলে x স্কয়ার বাই 4 হবে। আচ্ছা মাইনাস এটা 2x বাই 2, এটা কত হবে 2 2 3। আর একটা করে ফেলো, আর একটা করে ফেলো কত হচ্ছে এখানে 3 2, সরি 3 2 দেব না এখানে, এটা কত হবে x স্কয়ার বাই 6 মাইনাস 3x বাই 3, এটা কত হবে এখানে 3 2 4। তাহলে কত হলো করো, আচ্ছা এখানে কই কত হচ্ছে, এখানে 2 বসাই, তাহলে 4, এখানে 2 হয়ে যাবে মাইনাস 2 হলো, ঠিক আছে। আচ্ছা এবার 2 1 বসাও, তাহলে মাইনাস 1 প্লাস 1 হয়ে গেল। এখানে কত হবে 3, 9 বাই 4 মাইনাস 3, 2 2 কেটে যাবে। আচ্ছা মাইনাস এটা কত হবে 4 4 4 1 আসবে। আচ্ছা প্লাস কত হবে 2 2 4 4 2 আসবে বললো। তারপরে এটা দেখো কত আসছে এখানে 4 4 4 16 16 বাই 6, এটা মাইনাস কত হবে 3 4 12 12 বাই 3। আচ্ছা এখানে এক কাজ করো, এটা রেখে দাও না, অসুবিধা নাই, 3 দিন কেটে যাবে তো 4 মাইনাস কত আসবে 3 3 9 বাই 6 প্লাস 3 দিন কেটে যাবে 3। এবারে এটা আমরা ক্যালকুলেশনটা করলে আমাদের অঙ্ক হয়ে গেছে। চলো এখান থেকে শুরু করছি। তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত থাকে হাফ, তাহলে এখানে চলে আসলো হাফ, প্লাস এখানে দেখো কত আছে মাইনাস 4, তাহলে এখানে 9 মাইনাস 4 4 16 16 বাই 4। আচ্ছা একটা কত আছে এখানে 2 আছে না, তাহলে এক কাজ করি মাইনাস 4 প্লাস 2, তাহলে মাইনাস 2 মাইনাস 8 মাইনাস 8 প্লাস, আচ্ছা এখানে প্লাস 1, আচ্ছা মাইনাস মাইনাস 2 4 2 8 মাইনাস 8 হলো, ঠিক আছে, প্লাস এখানে 16, তাহলে এখানে 16 2 কেটে দিয়ে এখানে কত হচ্ছে 16, 6টা যদি নিচে রাখি, তাহলে এক কাজ করি 6টা নিচে রাখলে কত হবে 16 মাইনাস মাইনাস 1, তাহলে 6, আচ্ছা মাইনাস 9 বাই 6, দেখো তো ঠিক আছে 16 4 এখানে মাইনাস 1, তাহলে মাইনাস 6
এখানে মাইনাস আছে, তাহলে -6, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? তাহলে এখন হাফ প্লাস 1/4 প্লাস 16 থেকে 6 বাদ 10, 10 থেকে 1 বাদ 1/6, 1/6, তাহলে উত্তরটা কত হবে? 12 লসাগু, এলসিএম 12, তো এখানে আসবে 6 প্লাস 3 প্লাস 2, তাহলে কত দাঁড়ালো? 11/12 অ্যান্সার। তাহলে দেখো খুব সহজে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের সেকেন্ড নাম্বার কোশ্চেন। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসবো। তাহলে এখন দেখো এই কোশ্চেনটা কি বলেছে, 3 নম্বর কোশ্চেনে বলেছে শর্টেস্ট ডিসটেন্স বের করতে হবে দুটো লাইনের মধ্যে থেকে। তাহলে দুটো লাইন এখানে কি আছে প্রথমে দেখতে হবে। তুমি ভালো করে লক্ষ্য করো, এই দুটো লাইন যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে এখানে -1 হবে, তাহলে 1 -1 1, আর এখানে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে দেখো -1 -1 1, তাহলে আমি দুটো লাইন থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি দুটো লাইন কি হচ্ছে প্যারালাল। তাহলে প্যারালাল লাইনটাকে, দুটো প্যারালাল লাইনের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স বের করতে হলে সেটাকে আমাদের কি হতে হয়, ভেক্টর ডিরেকশন এবং পয়েন্টে নিয়ে আসতে হয়, মানে ভেক্টর ইকুয়েশন ভেক্টর ফর্মে নিয়ে আসতে হয়। তাহলে আমরা এখান থেকে খুব সহজে অঙ্কটা করে দেবো। কিভাবে করতে হয় দেখো, তো আমি প্রথমে তোমাদের এখানে দেখিয়ে দিই যে ধরে নাও দুটো ইকুয়েশন আছে স্ট্রেট লাইনে, একটা হচ্ছে a1 প্লাস λ1 b1 ভেক্টর, আর একটা আছে r ইকুয়াল টু a2 ভেক্টর প্লাস λ2 b2 ভেক্টর, মানে এটা b1 ই হবে, ঠিক আছে। এবার লক্ষ্য করো এই দুটো লাইন কিন্তু প্যারালাল স্ট্রেট লাইন, ভেক্টর ইকুয়েশন এটা। তাহলে a হচ্ছে a1 পয়েন্ট আর b1 হচ্ছে লাইনের ভেতর দিয়ে, মানে ইকুয়েশনটা এরকম হচ্ছে, মনে করো এটা ভেক্টর, তাহলে এটা a পয়েন্টে যাচ্ছে হলো, আর এটা b1 ভেক্টর আছে, ঠিক আছে। তাহলে এই ভেক্টরটা যে কোনো একটা পয়েন্ট নেব আমি, যে কোনো পয়েন্ট r নিলাম, তাহলে এই ভেক্টর ইকুয়েশনটা হচ্ছে এটা তোমার এইটা r ভেক্টর, মানে এই স্ট্রেট লাইনটার ভেক্টর ইকুয়েশন হচ্ছে a1 প্লাস λ1 b1 ভেক্টর। এই ফর্মে আমাদের লেখা আছে। আমাদের উদ্দেশ্য হলো ডিরেকশন, b1 টা হচ্ছে ডিরেকশন আর a1 টা হচ্ছে পয়েন্ট। তাহলে আমরা এই দুটো ইকুয়েশনটাকে এই ফর্মে নিয়ে আসব, নিয়ে এসে তারপরে আমরা শর্টেস্ট ডিসটেন্সটা বের করব। তাহলে আমি যদি এখানে লাইন দুটোকে এঁকে দিই এভাবে, তাহলে এটা প্যারালাল লাইন, তাহলে এর মাঝেকার শর্টেস্ট ডিসটেন্সটাকে আমরা ক্যাপিটাল ডি ধরলাম, ঠিক আছে। এই শর্টেস্ট ডিসটেন্সটা বের করতে হবে। তাহলে এই শর্টেস্ট ডিসটেন্সটাকে আমরা এইভাবে লিখলাম, প্রথম ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, তাহলে r ভেক্টর ইকুয়াল টু a1 প্লাস λ1 b1, আর এটা নিব r ইকুয়াল টু a2 প্লাস λ2 b2 নিলাম। আমরা এখন ধরলাম, কারণ আমরা জানি না যে b1 আর b2 টা কি, প্যারালাল হবে কি হবে না। b1 আর b2 ডিরেকশনটা যদি সেম ডিরেকশন হয় তাহলে এই দুটো স্ট্রেট লাইন কি হবে, প্যারালাল হবে। বোঝা যেতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে উই রিরাইট the equation of the straight lines in standard form কি লিখবো, x minus x1 by a1 y minus y1 by b1 z minus z1 by c1। তাহলে এই স্ট্যান্ডার্ড ফর্মটাতে আমরা লিখে দেবো। আচ্ছা, এটাকে আমরা মানটা দেব না কারণ ওখানে আমরা দিয়েছি, এই স্ট্যান্ডার্ড ফর্মটাতে আমরা লিখব। এখান থেকে here the point through which the straight line passes and passes কত হবে এখানে, এটা হয়ে যাবে, এটা পয়েন্টটাকে আমরা লিখব এইভাবে x1 y1 z1, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে লিখব। আর এখানে the direction of the straight line কত হবে, এইটা
এবিসি, এ বি সি, এটা হবে ডিরেকশন। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন লেখো নাও, অতএব the given, now for the given line 1, আমরা given line 1 লিখলাম। for the given line 1 না লিখে এটা লিখলাম প্রথমটা, x minus 1 by 1 equal to minus y plus 2 by 1 equal to z minus 3 by 1। কি পাবো? the point কত পাচ্ছি আমরা? পয়েন্টটাকে a1 নিলাম, এই যে পয়েন্টটা আমরা এই ফর্মে আমরা পুট করার চেষ্টা করব, ঠিক আছে? এই যে এখানে লিখেছি এই মানে, তাহলে এটা হচ্ছে তোমার x1 y1 z1, কত হবে এই পয়েন্টটা? এই যে এখানে 1, এটাকে যদি আমরা রিরাইট করি তাহলে কত হবে? রিরাইট করলে এটাকে মাইনাসটা একদম ডাইরেক্ট কমন নিয়ে নিচ্ছে, ঠিক আছে? -1 পয়েন্টটা, তো পয়েন্টটা হবে -2, তারপরে হবে 3। আচ্ছা, তার ডিরেকশন কত হবে? এটাকে b1 ধরলাম, b1টা হয়ে যাবে a1, আচ্ছা a, b, c, তাহলে এটা কত হচ্ছে? দেখো এখানে 1, তাহলে 1, আর এখানে একটা -1 নিলাম, তাহলে -1, 1 হলো, এটুকু পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, এটাকে আমরা ভেক্টর আকারে দিতেই পারি, পয়েন্ট আকারে তো ভেক্টর লিখতেই পারি, তাই না? ফর সেকেন্ড লাইন, ফর দ্য গিভেন লাইন, এটাকে 1 নম্বর দিলাম, এটা হচ্ছে x minus 2 minus 1 y plus 1 by 1 equal to z plus 1 by minus 1। বুঝতে পেরেছি? এটাকে আমরা 2 নম্বর দেব, 2 নম্বর দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে কি লিখবো? the point বলতে এই যে এটা লিখছি, the point, এটাকে a1 এটাকে a2 লিখবো, এভাবে লিখতে পারি, ঠিক আছে ওই ইকুয়াল বি দিয়ে দাও। তাহলে পয়েন্টটা কত হচ্ছে? x2 y2 z2, কত দাঁড়ায়? পয়েন্ট এই যে 2 -1 -1, তাহলে কত হবে? 2 -1 -1। তার ডিরেকশন d2, কত হবে এটা? a b c, তাহলে এখানে নিচে কত আছে? -1 1 -1 -1 1 -1। we see that, আমরা কি দেখতে পাচ্ছি? দেখো b1 এখানে -1 into b2 লেখো, দেখো এটা তো -1 গুণ করো, 1 -1 1 চলে আসছে, তাই তো? তাহলে মতে hence the given lines are parallel। বুঝতে পারলাম তো? so the required shortest distance, তাহলে required shortest distance এর ফর্মুলা কত হবে? এটাকে ক্যাপিটাল ডি দ্বারা ধরে আমি যদি স্মল ডি ধরি, তাহলে স্মল ডি ইকুয়াল হয়ে যাবে এটা b1 ক্রস a2 মাইনাস a1 ফর্মুলা বাই কত? এটা মড b1 বাই, এই ফর্মুলাতে আমরা কি করব? অঙ্কটা এখন করে ফেলবো, ঠিক আছে? তাহলে দেখো প্রত্যেকটা স্টেপ আমি কিন্তু খুব সুন্দরভাবে করে দিয়েছি। এখন আমি যদি বলি এই ডিসটেন্সটা আমি বের করব, তাহলে এখানে ক্যালকুলেশন হবে, এখন আমাকে বোর্ডটা মুছতে হবে। তোমরা এটুকু দেখে নাও, অঙ্কগুলো কিন্তু খুব সহজ, তাই না? যারা 11 12 এর সাথে চর্চা থাকবে তারা হবে, কিন্তু মেন ফান্ডাটা এখানে যে তোমাকে টায়ার 1টা ক্লিয়ার করতে হবে। আর টায়ার 1 এর জন্য কিন্তু হেভি প্রিপারেশন নিতে হবে।
যা কম্পিটিশন সেখান থেকে বোঝা যাচ্ছে হেভি প্রিপারেশন না নিলে আমাদের অঙ্ক করা সম্ভব নয়। তো তোমরা একটু লেখা হয়ে গেছে বা বুঝে গেছো, তাহলে আমরা পরের পার্টে যাই, চলো ক্যালকুলেশনটা করি। তো এখন এটাকে লিখছি, অতএব ডি কত আছে, b1 ক্রস a2 মাইনাস a1 মড b1। তাহলে চলো করে ফেলা এখন অঙ্কটা। b1টা কত ছিল, b1টা এখান থেকে আমরা পেয়ে যাবো, তাই তো। b1টা হচ্ছে এখানে আমরা ভেক্টরের আকারে লিখবো এখন, ঠিক আছে। ভেক্টর আকার যদি লিখতে চাই তাহলে i মাইনাস টু সরি i মাইনাস জে প্লাস কে হলো। আচ্ছা, b1 ক্রস a2 মাইনাস a1, তাহলে a2 মাইনাস a1, তাহলে এখানে a2 মাইনাস a1 করতে হলে a2 কত আসছে পয়েন্ট এটা, তাহলে 2i মাইনাস জে মাইনাস কে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস করলাম এখানে, এটা হবে i মাইনাস 2j প্লাস 3k হলো। এবার এখানে বসবে বি, বিটা বসে দাও মড বি, মড বি কত হবে i j প্লাস কে হলো। তাহলে এক কাজ করে এখানে এইদিকে নিয়ে চলে আসছি, ওটা করছি, ঠিক আছে। দেখো তাহলে আমি এক কাজ করি, i মাইনাস জে প্লাস কে হলো। আচ্ছা, এখানে ক্রস রাখি, এবার 2 থেকে 1 মাইনাস, তাহলে কত হবে i মাইনাস জে থেকে এটা যে মাইনাস আর প্লাস, প্লাস হয়ে গেল, তাহলে এখানে কত আসলো পয়েন্টটা, ঠিক আছে, a1 মাইনাস টু ঠিক আছে, 1 এখানে 3, আচ্ছা 2 1 মাইনাস 1 থেকে মাইনাস প্লাস, তাহলে একটা কে আসবে প্লাস কে। আচ্ছা, এখানে মাইনাস কে মাইনাস, তাহলে 4k, সরি মাইনাসই কি হবে না, মাইনাস 4k, এটা কত হবে জে। আচ্ছা, এখানে কথা হচ্ছে, এটা লিখে দিই ক্যালকুলেশন করে না, লিখছি না এখন যেহেতু আমার পুরো ক্যালকুলেশনটা বাকি আছে। তাহলে এখানে দেখো আমরা এখন এটা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন আমি শর্টকাট একটা পদ্ধতি এখানে করি, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে লিখি 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 4 i j k, তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা করি আমি, ঠিক আছে। তাহলে সহজ ক্যালকুলেশন যদি করি, সেটা হচ্ছে 4 মাইনাস 1 i মাইনাস এখানে এটা, তাহলে 1 মাইনাস মাইনাস প্লাস 4 j, এটা j হলো, এখানে প্লাস কে, এটা 1 মাইনাস প্লাস 1, তাহলে কত হলো 3i মাইনাস 5j প্লাস 2k। তাহলে আমরা এখান থেকে এনে 3i মাইনাস 5j প্লাস 2k বাই কত হবে মড i মাইনাস j প্লাস k। তাহলে মডুলাস ভ্যালু বের করলে এবার সহজ আছে, মডুলাস ভ্যালু, তাহলে কত মডুলাস ভ্যালু কত এখানে 9 প্লাস 25 প্লাস 4, কোথাও কি ভুল করলাম, 9 প্লাস 25 প্লাস 4 কত হচ্ছে বলো, এটা কত হবে ঠিকঠাক করে বলো দেখি তোমরা। এখানে কি পয়েন্টটাই কিছু ভুল ভালো ছিল, দেখো তো a1 কত ছিল 1 কমা মাইনাস 2 কমা 3 ছিল, এখানে যে মাইনাসটা কমন নেই, তাহলে নিচে মাইনাস আছে, ওহো মাইনাস হবে না, এখানে ভুল
সরি তোমরা দেখবে যে A2 টাতে A1 টাতে কোথাও ভুল নিয়েছিলাম, ঠিক আছে, A1 টাতে ভুল নিয়েছিলাম, সেটা ঠিক করে নিতে হবে। তাহলে A1 টাতে এখানে 2ই হবে, ঠিক আছে। আচ্ছা এবার A2 কত হয়েছিল দেখো তো। A2 টা যদি আমি নিই তাহলে A2 টাতে ছিল এরকম 2 -1 -1। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এখানে পয়েন্টটা কোথায় ভুল হয়েছিল, এখানে দেখো পয়েন্ট পয়েন্ট এই জায়গাটাতে ভুল হয়েছিল, এই জায়গাটা কারেকশন করো। তাহলে মাইনাস যে মাইনাস, তাহলে -3 হবে। তাহলে এখানে কত হবে -3, এই যে এই জায়গাটা, তাহলে -3 হলো। এবার ঠিক হয়ে যাবে দেখো। তাহলে এই ক্যালকুলেশনটা এখানে কত হবে মাইনাস। তাহলে এটা যদি চলে আসি তাহলে আমার কত হচ্ছে দেখো তো। এবার এটা বলে 3 4 12, 12 থেকে একবার না, ও আচ্ছা এটা ভুল কারণ, এটা ঠিকই ছিল 1, এখানে 3 হয়ে যাবে -3। তাহলে কত হচ্ছে এবার দেখো তো, মাইনাস প্লাস, এখানে মাইনাস +3, তাহলে এটা হয়ে গেল 7। আচ্ছা তারপরটা যদি করি তাহলে 4 -4 -4 -1 -4 -1, তাহলে এগুলো +5 -3 -3 +1, তাহলে এটা হলো -2। আচ্ছা তাহলে 7, এটা প্লাস, তাহলে হয়ে গেল। তাহলে কত হলো এখানে, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল 7 প্লাস -2। এবার দেখো হয়ে গেছে, তাহলে কত হয়ে গেল 49, ব্যাস এখানে √3, তাহলে দাঁড়ালো আমার 29 6 8 এর 1 আর থেকে 1 আর এটা 22 6 7 3, তাহলে এখানে ব্যাস হয়ে গেল आंसर। তাহলে এই হলো আমার উত্তর। তো ক্যালকুলেশন ঠিক করে নিয়েছি, তোমরা আগে ক্যালকুলেশনটাতে এই A1 আর A2 পয়েন্টটাকে ঠিক করে নিও, তাহলেই ঠিক আছে, ঠিক আছে, বাকি ক্যালকুলেশন ঠিক আছে। ওকে, তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্কে আসি, চলো। আমি 4 নম্বর কোশ্চেনটা পড়ছি, কি বলছে। The function f max from R to R be defined by f of x equal to 3x minus 7 where R is a set of real numbers। একটা ফাংশন ডিফাইন করা আছে f of x equal to 3x minus 7 so that f is invertible and hence find f inverse x। তাহলে আমাকে কি করতে হবে, ফাংশনটাকে ইনভার্টিবল দেখাতে হবে, তারপরে ইনভার্টিবল যে ইনভার্স ফাংশন যেটা রয়েছে f ইনভার্স x সেটাকে আমাদের ডিফাইন করতে হবে। তো প্রথম কথা, একটা ফাংশন কখন ইনভার্টিবল হয়, একটা ফাংশন কি ইনভার্টিবল হতে গেলে সেই ফাংশনটাকে ইনজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টিভ হতে হবে, দেন দিস ইজ কল্ড বাইজেক্টিভ ফাংশন, এন্ড ইফ এ ফাংশন ইজ বাইজেক্টিভ দেন ইট ইজ ইনভার্টিবল। ঠিক আছে, তাহলে ফাংশনটা বাইজেক্টিভ হলে ফাংশনটা ইনভার্টিবল হয় এবং তখনই আমাদের ইনভার্স ফাংশনটা এক্সিস্ট করবে এবং সেখান থেকে আমরা ইনভার্স ফাংশন বের করতে পারবো। তো এখন আমাদের প্রথম কাজ হলো এই ফাংশনটাকে ইনজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টিভ দেখানো। তাহলে এই যেহেতু এটা ডেসক্রিপটিভ, তাহলে আমাকে ডেসক্রিপটিভ ভাবেই করতে হবে, সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। চলো, তাহলে আমার প্রথমে দেওয়া আছে দ্য গিভেন ফাংশন ইজ f max from R to R be defined by f of x equal to 3x minus 7 যেখানে for all x belongs to R আমরা শর্টকাটে করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে কি করতে হবে, নাও সিন্স we have to prove লিখি
we have to prove that f is invertible. Since এখানে লিখি we know আমরা জানি that a function will be invertible if the function is bijective. একটা ফাংশন যদি বাইজেক্টিভ হয় তাহলে সেই বাইজেক্টিভ ফাংশনটা কি হবে, ইনভার্টিবল হবে। ঠিক আছে, তাহলে নাও এখানে আমরা স্টেপ করি। নাও we take any two element or number x1 and x2 such that x1 is not equal to x2 from domain R. Therefore অতএব x1 is not equal to x2, তাহলে এটা ইমপ্লাইজ কি করবে? এটা ইমপ্লাইজ করবে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, 3 মাল্টিপ্লাই করি, 3x1 is not 3x2, এটা হবে। আচ্ছা তাহলে এটা ইমপ্লাইজ কি করবে? এটা ইমপ্লাইজ কি করবে? আচ্ছা এখান থেকে আমি করি, এটা ইমপ্লাইজ কি করবে? 3x1 7 করলাম, এটাও is not equal to কত হবে? 3x2 7, তাহলে এটা ইমপ্লাইজ কি করছে? এটা কত হলো? f of x1 is not equal to f of x2 হলো। তাহলে অতএব কি পাচ্ছি? অতএব for any x1, x2 ব্র্যাকেটে x1 belongs to করলো, belongs to R implies করছে such that x1 is not equal to x2 implies করছে f of x2 is not equal to f of x2, সরি এটা 1 হবে। hence f is injective function। তাহলে f কত হচ্ছে? ইনজেক্টিভ ফাংশন। বুঝতে পারছি তো? আচ্ছা এবার দেখো আমরা সাবজেক্টিভ দেখাবো। নাও let y belongs to R codomain any element। ঠিক আছে, আমরা যে কোনো একটা এলিমেন্ট y ধরলাম। এখন দেখাবো y এর জন্য একটা এলিমেন্ট কোথায় থাকছে? ডোমেনে থাকছে একটা x। ঠিক আছে, তো অতএব আমরা লিখতে পারি মানে therefore y equal to f of x equal to কত হবে? 3x 7। অতএব 3x 7 equal to y। অতএব x equal to কত আছে? 1/3 y plus 7 belongs to R as y belongs to R। অতএব for any y belongs to R codomain we get an element x belongs to R domain, hence f is সাবজেক্টিভ। তাহলে এফটা কি হচ্ছে? সাবজেক্টিভ হলো। তাহলে therefore f is bijective and hence f
F is invertible. একটা পার্ট প্রুভ হয়ে গেল। তাহলে প্রথম পার্ট কি করলাম, আমি প্রথম পার্টটা প্রুভ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা চলে আসবো পরের পার্ট, ফাইন্ড f ইনভার্স x। f ইনভার্স x টা আমরা বের করে নেব, ঠিক আছে। ওকে, তাহলে চলো পরের পার্টে যাই, যেহেতু বোর্ডটা ভরে দিতে হবে, বোর্ডটা মেটাতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা মিটিয়ে দিই এটাকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মেটাচ্ছি না, পুরোটা মেটাচ্ছি না, এখান থেকেই করছি আমি। তাহলে এখন আমি এটা মেটালাম। সেকেন্ড পার্টটা আমি এখানে করছি কালি চেঞ্জ করে। নাও সেকেন্ড পার্ট কি বলছে, সিন্স f is invertible then f inverse maximum r to r exist, এটা এক্সিস্ট করছে, ঠিক আছে। তাহলে অতএব we have, আমরা কি পেয়েছি, y equal to f of x, তাহলে এটা হচ্ছে or দিয়ে or equal to 3x minus 7, তাহলে কত হবে 3x minus 7। আচ্ছা এখান থেকে আমরা x এর মান বের করব, x equal to 1/3 y plus 7। তাহলে এখানে দেখো আমরা এই ফাংশনটা আমরা পেয়ে গেলাম x এর মান। তাহলে আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারবো, তাহলে এটা যদি এটা ইমপ্লাইজ করবে কত হবে, এটা and y equal to f of x, তাহলে এটা কত হবে, x equal to কত হবে, f ইনভার্স y, হলো। তাহলে অতএব এটা লিখতে পারবো f ইনভার্স y equal to 1/3 y plus 7, that is in general কি লিখতে পারি, in general লিখতে পারি আমরা f ইনভার্স x equal to 1/3 y plus 7, এখানে y belongs করছে r, তাহলে এটা আমাদের অ্যানসার হয়ে গেল সেকেন্ড পার্ট। তাহলে আশা করি আমাদের 4 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা চলে আসছি, চলো এবার মেটাবো। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 5 নম্বর কোশ্চেন বলেছে শো দ্যাট একটা ডিটারমিনেন্ট ভ্যালু দিয়েছে b স্কয়ার c স্কয়ার bc b প্লাস c c স্কয়ার a স্কয়ার ca c প্লাস a a স্কয়ার b স্কয়ার ab a প্লাস b ইকুয়াল টু 0 ইউজিং এলিমেন্টারি রো অপারেশনস এন্ড কলাম অপারেশনস। মাথায় রাখতে হবে যেখানে কিন্তু আমাদের নরমালি যে ডিটারমিনেন্টের ভ্যালু বের করে সেভাবে কিন্তু আমাকে করতে বলেনি, ওটা করতে বলে যে কেউ করে দিতে পারতো, ঠিক আছে। কিন্তু আমাকে কি করতে বলেছে, বলছে এলিমেন্টারি রো অপারেশন, এলিমেন্টারি কলাম অপারেশন ইউজ করো, এমনি অঙ্কটা করলে হবে না। মানে রো অপারেশনও করতে পারো, কলাম অপারেশনও করতে পারো, কিন্তু দুটো মিলিয়ে মিশিয়ে করতে হবে, এখানে যে কোনো একটা করলে হবে না। তাহলে চলো আমি কি করি এখন অঙ্কটা, তাহলে আমরা লিখে ফেলবো অঙ্কটাকে। লেট, আমরা এটাকে ডেল্টা আকারে লিখে নিলাম, ঠিক আছে, ডেল্টা আকারে লিখে নিচ্ছি, ডেল্টা, কারণ ডিটারমিনেন্ট ভ্যালুকে আমরা ডেল্টা আকারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে লিখলাম b স্কয়ার c স্কয়ার bc b প্লাস c c স্কয়ার a স্কয়ার ca c প্লাস a স্কয়ার b স্কয়ার ab a প্লাস b। চলো এবার আমরা কাজের কাজ করব। দেখো এখানে আমরা এক কাজ করি, দেখো এখানে BC আছে BC আছে, CA আছে CA আছে, AB আছে AB আছে AB আছে, मतलब এখানে দেখো যে এখানে A এর অভাব আছে, এখানে B এর অভাব আছে, এখানে C এর অভাব আছে। চলো এটাকে এখন এইভাবে করি, কাজ করি এখানে। তাহলে এক কাজ করি, আমরা প্রথম কলামটাকে প্রথম রোটাকে আমরা A দিয়ে, দ্বিতীয় রোটাকে আমরা B দিয়ে, তৃতীয় রোটাকে আমরা C দিয়ে গুণ করে দেব। তাহলে গুণ করতে হলে নিচে নিয়ে আসতে হয়, তাহলে এটাকে কারণ ভ্যালুটা সেম রাখতে হবে। তাহলে এখানে a b c লিখলাম, তাহলে চলো এখানে করে নিই, তাহলে a দিয়ে a b স্কয়ার c স্কয়ার bc a, তারপরে ab প্লাস ac হলো। আচ্ছা এইবার দেখো আমরা কাজ করি, এখানে ছোট করে লেখার চেষ্টা করব কারণ আমাদের জায়গাটা খুব দরকার। তাহলে লিখলাম এখানে a b স্কয়ার c স্কয়ার, তারপর লিখবো abc ab প্লাস ac হলো।
আচ্ছা, এবারে এখানে বি দিয়ে গুণ করো, তাহলে বি সি স্কোয়ার এ স্কোয়ার বি সি এ বি সি প্লাস বি এ হলো, এখানে সি দিয়ে গুণ করো, তাহলে কত হবে এখানে সি এ স্কোয়ার বি স্কোয়ার সি এ বি, এখানে হবে সি এ প্লাস সি বি। এখানে আমি ব্র্যাকেটে লিখবো, অপারেশন কি করলাম, প্রথম কলামের সাথে প্রথম রোয়ের সাথে আর ওয়ান ড্যাশ কি পেলাম, এখানে এ আর ওয়ান, এখানে কত পেলাম আর টু ড্যাশ পেলাম বি আর টু, আর থ্রি ড্যাশ কত পেয়েছি দেখো সি আর থ্রি হলো। দেখো এইটা আমরা কাজ করেছি এখানে, ঠিক আছে। তাহলে এবার এক কাজ করো, এইখান থেকে আমরা এই কলাম থেকে এবিসি, এই কলাম থেকে এবিসি কমন নেব, ঠিক আছে। তাহলে প্রথমটা থেকে এবিসি আর দ্বিতীয় কলামটা থেকে এবিসি কমন নিলাম, আর নিচে কত এবিসি আছে, কোনো চাপ নাই। এবার দেখো এখানে এবিসি কমন নিলে কত বিসি পড়ে থাকে, বিসি এখানে সিএ এখানে এবি থাকে। আচ্ছা, এবার দেখো এখানে 1 1 1 এখানে কত, এখানে থাকে এবি প্লাস এসি বিসি প্লাস বিএ, এখানে সিএ প্লাস সিবি। কি করলাম কাজ, এখানে কাজ এটা করেছি আমরা C1 ড্যাশটা কি করলাম, C1 বাই ABC তে কমন নিয়েছি আমরা, তারপরে C2 ড্যাশটা কি করলাম C2 বাই ABC, মানে কমন নিয়েছি মানে ভাগ করেছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা ABC কেটে গেল, তাহলে পড়ে থাকে কত দেখো ABC পড়ে থাকে। আচ্ছা, এবার আমরা কি করব, এটা এটা কলাম যোগ করে দেব, তাহলে BC CA AB, এখানে দেখো 1 1 1 এখানে। এবার এগুলোকে সাজিয়ে লিখছি, রিঅ্যারেঞ্জ করি, AB প্লাস BC প্লাস AC হলো, এখানে কি করব AB প্লাস BC প্লাস AC, এখানেও AB প্লাস BC প্লাস AC। আমরা কি করলাম প্রত্যেকটা রিঅ্যারেঞ্জ করে নিলাম, কারণ কমিউটেটিভ প্রপার্টিতে কি হয় মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ হয়, তাহলে BC B এটা AB হয়, C এটা AC হয়, ঠিক আছে, CB টা BC হয়, ঠিক আছে। অ্যাজ যেহেতু আমরা করলাম কি C-3 টাকে বানালাম C3 প্লাস C1 হয়ে গেল। আচ্ছা, এবার এখান থেকে এক কাজ করো, এখান থেকে ABC প্লাস কমন নিলাম, তাহলে ABC AB প্লাস BC প্লাস C হলো, এখানে দেখো BC CA AB 1 1 1 1 1 1, এখানে কি করে পেলাম as যেহেতু C3 dash equal to C3 by AB plus BC plus CA, মানে AC করে দিলাম AC। এবার দেখো দুটো রো কি হচ্ছে আইডেন্টিক্যাল, দুটো কলাম, তাহলে অতএব কত হবে ABC AB plus BC plus CA, ঠিক আছে, ইনটু 0 as যেহেতু C2 equal to C3, that is C2 and C3 are identical। তাহলে এটা ভালো কথা আসছে 0, তাহলে অতএব ডেল্টা ইকুয়াল কত আছে প্রুফ। আমাদের কি হলো সমাধান হয়ে গেল 5 নম্বর, এই ছিল আমার অঙ্ক, ঠিক আছে। চলো এরপরে অঙ্ক আমরা করব। এখন আমাদের 6 নম্বর কোশ্চেনটা কি আছে সেটাকে আমরা এখন সলভ করব। তো দেখো 6 নম্বর কোশ্চেনটা সলভ করতে গেলে কিন্তু কয়েকটা স্টেপ আমাদের জানতে হবে, সেই স্টেপগুলো তোমরা দেখে নাও। প্রথমে কি বলছে, প্রথমে দেখো, প্রথমে আমাকে কি বলছে, ফাংশনটা দেওয়া আছে দ্য গিভেন ফাংশন is f of x equal to x minus box x, যেখানে for all x belongs to the set of real number। এবার আমাদের এখানে যে ডোমেইনটা দেওয়া আছে আর কোডোমেইন দেওয়া আছে আর, মাথায় রাখতে হবে। এবার আমাকে বলছে যে
ডিসকাস দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন, ফাংশনটার কন্টিনিউটি ডিসকাস করতে বলছে অন দ্য সেট অফ আর, দ্যাট ইজ ডোমেন সেট হচ্ছে দ্য রিয়েল নাম্বারের সেট। এখন আমি রিয়েল নাম্বারের সেটে দুটো অংশ পেতে পারি, কি একটা এরকম, এটা নিলাম প্লাস ইনফিনিটিভ, এদিকে নিলাম মাইনাস ইনফিনিটিভ, এটাকে আমরা জিরো বলে ডিনোট করলাম, এটা হচ্ছে এদিকে পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ, এটাকে এভাবে আমরা ডিনোট করলাম। তাহলে এখানে দেখো যে এখানে 0 1 2 3 মানে 1 2 3, আর এদিকে -1 -2 -3 ডট 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 করে চলতে থাকবে। এখন যদি এটা হয় তাহলে আমরা এখানে দুটো পয়েন্ট পাচ্ছি, একটা কি একটা ইন্টিজার পয়েন্ট, একটা হচ্ছে নন ইন্টিজার পয়েন্ট, ঠিক আছে। এবার আমাকে দেখতে হবে যে এই ফাংশনটার ভ্যালু কোথায় হয়। প্রথমে একটা জিনিস আমি তোমাদের ডিফাইন করে দিই যে বক্স এক্স, বক্স এক্স 0 হবে যখন 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 1। তার মানে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে বক্সের ভেতরে এক্সটা যদি 0 বা তার চেয়ে বেশি কিন্তু 1 থেকে স্লাইড করে কম, একটু টেন্স টু 1 এক্সট্রা, ঠিক আছে। তাহলে এর ভেতরে যদি থাকে তাহলে বক্স এক্স এর মানটা কত হচ্ছে 0, মানে এখানে গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান 1, মানে এখানে ইন্টারভ্যালু যেটা আছে এক্সটা কি হবে, এক্স যেটা থাকবে মানে বক্স এক্স হবে দ্য গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু লেস দ্যান এক্স, এক্স থেকে ছোট, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্স এর ভ্যালু 1 এর কাছাকাছি, তার মানে 1 তো হবেই না, এক্স এর যেটা ভ্যালু হবে তার থেকে ছোট মানে 0 আসছে এখানে। একই রকম ভাবে যদি আমি এখানে 1 করি তাহলে কখন আসবে 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 2, এরকম ভাবে আসবে। একই রকম ভাবে ডট ডট করে চলতে থাকবে একই রকম ভাবে এখানে -1 কখন হবে, যখন -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 0, -2 কখন হবে, যখন -2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু -1, তো এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। এবার নন ইন্টিজার ভ্যালুতে কি হবে সেটা আমাকে মাথায় রাখতে হবে। তো আমি এখানে লিখি, তো উই ডিসকাস, উই জাস্টিফাই, এখানে লিখবো উই justify the function with respect to non-integer and integer value of real number, এইটুকু, এটা তোমরা এখানে লিখে দাও। আমরা কি করব এখন দুটো কেসে আমরা নন ইন্টিজার একটা ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে আমরা ডিসকাস করব ব্যাপারটাকে, ঠিক আছে। তা আমরা কেস 1 নিই, কেস 1, let small n, let small c belongs to r is not an integer value। আমরা c টাকে নিলাম একটা নন ইন্টিজার ভ্যালু, যেটা which is not an integer value, integer value নয়, that is c belongs to r is a non integer value। এখন আমরা এই ক্ষেত্রে আমরা কন্টিনিউটিটা চেক করব। তাহলে এখন ধরে নিলাম নাও left hand limit equal to limit x tends to c, মাইনাসের দিক থেকে যাবে f of x কত হবে। প্রথমে মাথায় রাখবে যখন আমি একটা নন ইন্টিজার ভ্যালু নিচ্ছি তার মানে একটা কনস্ট্যান্ট, c এর মান 0.1 0.2 0.3 2.3 2.5 3.5 3.6 4.7 4.8 4.9 যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তাহলে ওই c এর ভ্যালুটা তো একটা কনস্ট্যান্ট হবে, তাই না। যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে, এই ফাংশনটা একটা কনস্ট্যান্ট। এখন এই কনস্ট্যান্টটা যদি আমি c ধরি x ইকুয়াল টু, তাহলে এই দিক থেকে যাওয়া আর এই দিক থেকে যাওয়া ভ্যালুটাতে কোনো এফেক্ট পড়বে না। তো তাহলে আমরা এখানে লিমিটটা কত হবে, এই যে x মাইনাস বক্স x আছে সেটা কি হয়ে যাবে তোমার, এটা x এর জায়গায় c হয়ে যাবে,
আর বক্স এক্স এর কত হবে সি। তাহলে এটা কি দাঁড়াবে? এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দাঁড়াবে। কি দাঁড়াবে? একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে একই রকম ভাবে রাইট হ্যান্ড লিমিট কত হবে? লিমিট x টেন্ডস টু c প্লাস, যদি এই দিক থেকে আসে, এই দিক থেকে গেলে কত হবে? x টেন্ডস টু c মাইনাস, আর এই দিক থেকে আসলে x টেন্ডস টু c প্লাস হয়। ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা কত হবে? f অফ x ইকুয়াল টু একই রকম হবে c মাইনাস বক্স c। তাহলে which is equal to, অতএব এটা কিন্তু কি পাচ্ছি? অতএব লেফট হ্যান্ড লিমিট। তাহলে অতএব when x is a non-integer real number, real value বা real number, value বা number, then f is continuous at x equal to c belongs to r। তাহলে হয়ে গেল। একই রকম ভাবে আমি যদি কেস 2 টা লক্ষ্য করি, এখন কেস 2, তাহলে কেস 2 দেখো কি বলছি? কেস 2, let x equal to n belongs to z, এটা হচ্ছে, ঠিক আছে, মানে আমি এটা belongs to r নিলাম, r is an bn integer value or number। ঠিক আছে, এই জিনিসটা আমি ধরলাম। তাহলে যদি হয় তাহলে এখানে বলো, এখানে অতএব বক্স x টা কত হবে? বক্স n টা কি হবে? n minus 1। ঠিক আছে, n minus 1 হবে, কারণ এটা ইন্টিজার ভ্যালু নিচ্ছি। ঠিক আছে, ইন্টিজার ভ্যালু নিলে কি হয়? বক্সের ভেতরে যেটা থাকবে সেটা থেকে ছোট গ্রেটেস্ট ইন্টিজার হবে, তাই তো? তাহলে গ্রেটেস্ট ইন্টিজার কত? n minus 1, তাই না কি? তাহলে অতএব লেফট হ্যান্ড লিমিট আমি কি বের করব? লিমিট x টেন্ডস টু n মাইনাস, যখন এই বক্স x টা কখন হবে? যখন এই বক্স n এর মান n minus 1 কখন হবে? যখন তোমার এইটা ধরে নাও এখানে n আছে, যখন x টা এই দিক থেকে যাবে n মাইনাস, আর যখন x টা টেন্ডস টু n প্লাস আসবে, তখন দুটো কেস হবে। ঠিক আছে, যখনই x টেন্ডস টু n ফ্রম লেফট হ্যান্ড সাইড, তখন সেটা হয়ে যাবে x মাইনাস n minus 1। ঠিক আছে, when এখানে লিখে দিই when x tends to n minus ইমপ্লাইজ করবে এটা। ঠিক আছে, তাহলে এটা হবে, তাহলে এটা কত হয়ে যাবে? f of x এটা হয়ে যাবে তোমার n মাইনাস, আচ্ছা এটা তো n ই হবে, দেখো x আছে, তাহলে n মাইনাস n minus 1, তার মানে কত দাঁড়ালো? n minus n plus 1 equal to 1। একই রকম ভাবে when x tends to n plus, তখন কত হবে? বক্স n টা দাঁড়িয়ে যাবে এটা n। ঠিক আছে, তাহলে অতএব এখানে লিখছি রাইট হ্যান্ড লিমিট কত হবে? লিমিট x tends to n plus f of x, এটা দাঁড়ালো n minus n equal to 0। তাহলে এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা অতএব লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা স্পষ্ট কি দেখতে পেলাম? যখন n এর ভ্যালু একটু ইন্টিজার ভ্যালু হচ্ছে বা ইন্টিজার নাম্বার হচ্ছে, তখন আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান পাচ্ছি না। তাহলে এটা ইমপ্লাইজ করছে f is not continuous at n belongs to integer, the set of integer। তাহলে এটা আমরা পেলাম। তাহলে আমরা কি পেলাম? কন্টিনিউটি ডিসকাস করে ফেললাম, কোথায় কোথায় কন্টিনিউয়াস হচ্ছে আর কোথায় কোথায় কন্টিনিউয়াস হচ্ছে না। এখন আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি অলসো ফাইন্ড দ্য পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি ইফ এক্সিস্ট।
তাহলে যদি ডিসকন্টিনিউটি এক্সিস্ট করে তাহলে সেই পয়েন্টগুলোকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইন্টিজার পয়েন্টগুলো হচ্ছে ডিসকন্টিনিউটির পয়েন্ট। তো চলো আমরা সেটা এখন লিখে দেবো ডিসকন্টিনিউটির পয়েন্ট কি হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি অঙ্কটা। চলো এখন আমি লিখছি। তাহলে আমি এখানেই লিখছি, আমি এটাতেই লিখে দিচ্ছি। চলো, যেহেতু আমি কি করলাম পয়েন্টগুলোকে আমি কি করেছি, তাহলে এখন সেকেন্ড পার্ট লিখবো। সেকেন্ড পার্ট, তাহলে we have found the points of discontinuity at integer points like as -3, -2, -1, 0, 1, 2, 3 ... Here the type of discontinuity at integer points is jump discontinuity. হলো, তাহলে এটা হলো আমাদের ডিসকন্টিনিউটি টাইপ এবং কি কি পয়েন্ট আছে সেগুলো। তাহলে আমার এখন 6 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। আমি এখন এরপরে অঙ্ক 7 নম্বর কোশ্চেনে যাব। চলো যাই 7 নম্বরে যাই এখন। এই 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, the number of this question number 7 is saying that if y equal to cos x whole to the power x then find dy dx, मतलब ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বের করতে বলেছে। তাহলে এটা খুব সহজ অঙ্ক। তাহলে আমরা এটা কি লিখব, দেখো যেহেতু 4 নম্বর রয়েছে তাহলে আমাকে সুন্দর করে উত্তরটা লিখতে হবে। the given function is কত আছে, y equal to cos x whole to the power x, নাম্বার 1 লিখলাম, কোনো প্রবলেম নাই। নাও taking logarithm log e to the base in both sides we get কি পাবো আমরা, তাহলে log e to the base y equal to log e to the base cos x whole to the power x। তাহলে এটাতে কোনো সমস্যা নেই। এখন differentiating in both sides with respect to x we get, আমরা কি পাই দেখে নি। তাহলে কি পাচ্ছি, তাহলে d dx log e to the base y equal to d dx log e to the base cos x x dx। তাহলে আমরা এটাকে এখন ভেঙে নিচ্ছি। তাহলে দেখো এখানে ভেঙে নিচ্ছে, এটাকে এভাবে করাই যায়। আচ্ছা প্রথমে আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে dy dx রাখলাম। এখন আমি ভেতরে একটু কারসাজি করে ভেঙে নিচ্ছি। d dx ব্র্যাকেটে x টা সামনে নিয়ে চলে আসবো log এর ফর্মুলা অনুযায়ী। তাহলে log এখানে ডট হবে log cos x, এটা হলো। এবার তুমি ডেরিভেটিভ করো, কোনো চাপ নাই। দেখো এখানে y আছে, তাহলে এটা y এর রেসপেক্ট করতে হলে কি করতে হবে, d এখানে হয়ে যাবে, তাহলে এটা হলো d dy এখানে হয়ে যাবে log e to the base y into dy dx হয়ে গেল, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে কত হবে, এটা u ধরো এটাকে v ধরো, তাহলে কোনো সমস্যা নাই, যে কোনো একটা দাও। তাহলে u টাকে ডেরিভেটিভ করলে কত হবে, এখানে 1 আসবে, x টাকে ডেরিভেটিভ করলাম
তারপরে যেটা হবে কি হবে, এখানে এক্সট্রা ডেরিভেটিভ করলে এখানে log x টা থেকেই যাবে, log cos x থেকে গেল, হলো। এবার কি হচ্ছে, এবার আমরা এখানে প্লাস করব, x টাকে রাখবো, log x এর ডেরিভেটিভ কত হবে 1 বাই cos x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x হয়ে গেল, কোনো সমস্যা নাই এটুকুতে। আচ্ছা, এবার এখানে কত হচ্ছে log cos x, তাহলে এই সাইডেও করে ফেলো, এটা 1 বাই y dy dx, কোনো সমস্যা নাই এটুকুতে হলো, প্লাস এটা x থেকে যাবে মাইনাস tan x, কোনো সমস্যা নাই আশা করি। আচ্ছা, তাহলে এখানে এক কাজ করো, log cos x মাইনাস x tan x, কোনো সমস্যা নাই। এবার এখানকার y টা তুলে নাও এদিকে, তাহলে dy dx y ইনটু log cos x মাইনাস x tan x। তাহলে এখানে এক কাজ করো, y এর মানটা বসিয়ে দাও, y এর মান কত আছে এখানে, y এর মান cos x টু দি পাওয়ার x, তাহলে এখানে যাবে cos x হোল টু দি পাওয়ার x ডট log of cos x minus x tan x, তাহলে dy dx কত দাঁড়ালো এটা, তাহলে আমার উত্তরটা দাঁড়ালো এটা। আশা করি বোঝা গেছে উত্তরটা, অ্যানসার। তাহলে এইটুকু করলে, ঠিকঠাক করে করলে কি হবে বলো তো, আমাকে 4 নম্বর দিয়ে দিবে। তাহলে স্যার 8 নম্বর অঙ্কটা দেখে নেব কি বলছে। তো আমরা এই পর্যন্ত 7টা অঙ্ক সলভ করেছি 10টার মধ্যে, এখন 8 নম্বর অঙ্ক করব, তারপরে 9 10টা অঙ্ক হলে আমাদের 40 মার্কস ফিল আপ হয়ে যাবে। এখন আমি কিছু লিখে ফেলেছি, সেটা অঙ্ক করার সুবিধার্থে বলছে সলভ দ্য ফলোইং এলপিপি গ্রাফিক্যালি। মিন যে অবজেক্টিভ ফাংশনটাকে মিনিমাইজ করতে হচ্ছে, 20x plus 10y subject to x plus 2y less than equal to 40, 3x plus y greater than equal to 30, 4x plus 3y greater than equal to 60, semicolon x comma y greater than equal to 0. In the LPP programming problem, you know the variable are positive, non negativity, ভ্যারিয়েবল গুলো কি করবে, নন নেগেটিভিটি কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে এখানে আমাকে এখন গ্রাফের মাধ্যমে সলভ করতে হবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে। এখন আমি কি করেছি, দ্য গিভেন এলপিপি ইজ মিন যে 20x plus 10y subject to x plus 2y less than equal to 40, 3x plus y greater than equal to 30, 4x plus 3y greater than equal to 60, and x and y greater than equal to 0 I have written already. Okay, সো এখন আমরা কি করব, এই এলপিপি যে কনস্ট্যান্ট গুলো রয়েছে সেই কনস্ট্যান্ট গুলোকে আমরা ইকুয়েশন আকারে লিখব এবং সেগুলোকে স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করব ফার্স্টলি। তো চলো কি বলছে, উই রাইট দ্য ইকুয়েশনস করেসপন্ডিং টু দ্য গিভেন ইনইকুয়েশন। আমরা লিখব এই ইনইকুয়েশন গুলোর করেসপন্ডিং যেগুলো ইকুয়েশন হয় বা স্ট্রেট লাইন যেগুলো হবে সেগুলো আমরা লিখব। দেখো এটা কি করেছি, x + 20 = 40, এবং এটাকে আমি ইন্টারসেপ্ট ফর্মে লিখে ফেলেছি যাতে এই স্ট্রেট লাইনটার আমি গ্রাফ ড্র করতে পারি ইজিলি। সিমিলারলি the second equation for third equation we have also written here. Okay, তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে তিনটে ইকুয়েশনকে ইকুয়েশনে কনভার্ট করেছি এবং এই তিনটে ইকুয়েশন ক্লিয়ারলি দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন রয়েছে। সো উই উইল ড্র দিস থ্রি লাইনস ইন গ্রাফ। ওকে, and in the graph we consider, now we draw these three straight lines in a graph considering O as origin, x o x dash as x axis, y o y dash as y axis। তাহলে আমরা এখানে কি করব, গ্রাফটাকে এঁকে ফেলি। তাহলে গ্রাফটাকে যদি আঁকতে যাই, তাহলে আমি একটা ফ্রি হ্যান্ড গ্রাফ ড্র করছি, x x dash y dash, এটাকে o নিলাম, এই পয়েন্টটাকে অরিজিন, এটাকে নিলাম y। এবার এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ যে 1 নাম্বার ইকুয়েশন স্ট্রেট লাইনটা কি করছে, x অ্যাক্সিসে 40,0 আর এটা y অ্যাক্সিসে 0,20 তে কাট করবে। এটা সিমিলারলি 2 নাম্বার ইকুয়েশন কি 10,0 0,30 তে কাট করবে। এখানে 15,0 20,0,20 পয়েন্টে কাট করবে x এন্ড y অ্যাক্সিস কে রেসপেক্টিভলি। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশনে কি পাচ্ছি, ফার্স্ট ইকুয়েশনে পাচ্ছি 40। তাহলে আমরা কি করব, সুবিধার্থে 5 ডিফারেন্সে আমরা পয়েন্ট গুলো নেব। এটাকে 5 10 15 20 25 30 35 40 45 50
হলো। তাহলে এখন আছে 40 আছে, 5 10 15 20 25 30 35 40, তাহলে এই পয়েন্টটা নিলাম, ঠিক আছে। আর এখানে 20, তাহলে একই রকম ভাবে 5 10 15 20 25 30 35 40 45 50, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা ইকুয়েশনটাকে ড্র করার জন্য একটু স্কেলটাকে ইউজ করব, কারণ ফ্রি হ্যান্ডে কোথাও প্রবলেম হয়ে যেতে পারে। তোমরা কিন্তু ফ্রি হ্যান্ডে ট্রাই করবে পেন দিয়ে। তাহলে আমরা এখানে 20 নেব, আচ্ছা 10, আচ্ছা 20 নিলাম এখানে। তাহলে এই স্ট্রেট লাইনটা ড্র করে ফেলি ফাটাফাট। তাহলে মোটামুটি আমি ড্র করে ফেলেছি, হয়ে গেল। এবার পয়েন্টটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে 40,0 আর এটা হচ্ছে 0,20, কোনো প্রবলেম নাই। চলো এবার 2 নম্বর ইকুয়েশনটা কত 10 আছে, তাহলে এখানে 10 এই পয়েন্টটা নিলাম। আচ্ছা আর কত আছে, এটা 30, তাহলে 20 25 30, এটা 30 আসছে, তাহলে এটা ড্র করে ফেলি। এমনি ফ্রি হ্যান্ডও হয়ে যাবে আশা করি। চলো ফ্রি হ্যান্ডে ড্র করে ফেলেছি। এই পয়েন্টটাকে দেবো আমরা এখানে 10,10, আর এটাকে দেবো আমরা 0,30, কোনো সব প্রবলেম নেই, হলো। আচ্ছা এবার আমরা এর ফিজিবল রিজিয়ন ড্র করতে গেলে কি করব, ফিজিবল রিজিয়ন ড্র করার জন্য আমরা প্রথম ইকুয়েশনে 0 0 পুট করব। তাহলে প্রথম ইকুয়েশনে করেসপন্ডিং ইকুয়েশন কত এটা, তাহলে x + 2y ≤ 40, তাহলে এখানে 0 0 x এর মান 0 y এর মান 0 পুট করো, কত হচ্ছে <40, তাহলে স্যাটিসফাই করছে। তাহলে প্রথম ইকুয়েশনটা কত হবে, ফিজিবল রিজিয়ন কত হবে, স্যাটিসফাই করার জন্য কত স্যাটিসফাই করছে, তার মানে এটা 0 0 স্যাটিসফাই করছে, কোনো প্রবলেম নেই এখানে, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখো এটার ক্ষেত্রে দেখো কথা হচ্ছে 0 0 পুট করলে স্যাটিসফাই করছে না, তার মানে 0 দিকে হবে না, অপোজিট সাইডে হবে, ঠিক আছে, এই দিকে হবে। ফিজিবল রিজিয়নের ডাইরেকশন এদিকে ইমপ্লাইজ করবে। একই রকম ভাবে এটা কত করবে, এটাকে যে 0 0 স্যাটিসফাই করছে না, তাহলে অপোজিটে হবে, তাহলে এদিকে হবে, এটা প্রথমটা অরিজিনের বিপরীতে হবে, ঠিক আছে। আচ্ছা এটাকে এটা স্যাটিসফাই করছে না, আচ্ছা এটা স্যাটিসফাই করছে, তো তার মানে এটা অরিজিনের দিকে হবে, সরি অরিজিনের দিকে হবে, তাহলে এই দিকে হবে, ঠিক আছে ঠিক আছে। এবার এটাতে কত 0 0 স্যাটিসফাই করছে না, তাহলে উল্টো দিকে হবে। এবার 3 নম্বর ইকুয়েশন কত আছে, মানে 3 নম্বর স্ট্রেট লাইন 15,0, তাহলে 15,0 এখানে আসছে, পয়েন্টটা ঠিক আছে। তারপরে কোনটা হচ্ছে বলো তো 15,0, একটা 0,20 এই জায়গাটাতে হবে। তাহলে এই জায়গাটা যদি ড্র করি আমি, তাহলে কত আসছে, তাহলে এটা ইকুয়েশন দ্বারা আসছে, তাহলে এটা, তাহলে এই জায়গায় একটা পয়েন্ট পেলাম আমরা। তাহলে এই ইকুয়েশনটার নাম দিলাম আমরা কত, 4x + 3y = 60। আর এই ইকুয়েশনটা কত পেয়েছিলাম আমরা, এই ইকুয়েশনটা পেয়েছিলাম আমরা 3x + y = 30, হলো। আচ্ছা এই ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম কত, x + 2y = 40। দেখো এবার আমরা এটাতে 0 0 পুট করো, তাহলে কত হচ্ছে, 0 0 পুট করলে স্যাটিসফাই করছে না, তাহলে এর এটা কোন দিকে হবে, ফিজিবল রিজিয়নটা এদিকে দেবে, এদিকে। তাহলে দেখো আমরা এখানে ফিজিবল রিজিয়ন কোনটা পাচ্ছি সবগুলোর মধ্যে, এইটুকু। আচ্ছা তাহলে আমরা একটা পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টটা। আচ্ছা এই পয়েন্টটা কত পেয়েছিলাম, এই পয়েন্টটা পেয়েছিলাম 15, তাহলে এই পয়েন্টটাকে নাম দিলাম 15, তাহলে এটাকে নাম দিই, এটা একটা পেলাম, এটা একটা পেলাম, তাই তো, আর এই পয়েন্টটা পেলাম। তাহলে এটার নাম দাও এ, এটার নাম বি, তাহলে এ নম্বরের কোঅর্ডিনেট হচ্ছে 15,0, আর বি নম্বর তো পেয়ে গেছি, এটা হচ্ছে সি নাও, আর এটা হচ্ছে ডি নাও। তাহলে দেখো আমাকে সি এন্ড ডি পয়েন্ট দুটো বের করতে হবে, ঠিক আছে, সি এন্ড ডি পয়েন্ট দুটো বের করতে হবে। এবার সি এন্ড ডি পয়েন্টে দেখো
এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইন কাট করেছে, ঠিক আছে। তাহলে উই হ্যাভ, তাহলে আমরা স্পষ্টত আমরা পেয়েছি শ্যাডেড এরিয়াটাকে ভিজিবল রিজিয়ন, উই হ্যাভ the visible region in the graph as কি পেয়েছি a b c d which is shaded, যেটা আমরা shaded করে দিয়েছি, ঠিক আছে। now we will find the corner points of the visible region A B C D, ওকে। অতএব A কত হচ্ছে, A পয়েন্টটা হচ্ছে তোমার এটা 15,0, B পয়েন্টটা হচ্ছে তোমার 40,0, C পয়েন্টটা আমরা জানি না, D পয়েন্টটা আমরা জানি না, ঠিক আছে। তাহলে দেখো আমরা C পয়েন্ট বের করতে গেলে আমাকে কি করতে হবে, C পয়েন্ট বের করতে গেলে আমাকে এই ইকুয়েশনটা মানে এই লাইনটা আর এই লাইনটার কাট পয়েন্ট বের করতে হবে। তাহলে উই সলভ 3x plus y equal to 30, 3x plus মানে 2 নম্বর, আর একটা হচ্ছে এটা হচ্ছে 4x plus 3y equal to 60, এটা হচ্ছে 3 নম্বর, and এটা হলো এবার এটা মানে এইটা আর এটা মানে and x plus 2y equal to 40 এক নম্বর, আর একটা হচ্ছে 3x plus y equal to 30, এটা কত 2 নম্বর। দেখো ব্যাপারটা হলো বোঝা গেল। দেখো 2 আর 3 নাম্বার সলভ করব, ডি পয়েন্ট পাবো, আর আমি 1 নম্বর আর 2 নাম্বার সলভ করলে আমরা সি পয়েন্ট পাবো। তাহলে এই দুটো পয়েন্ট পেয়ে গেলে আমরা কর্নার পয়েন্টে গুলোতে আমরা যদি ভ্যালু বের করি অবজেক্টিভ ফাংশনটা, তাহলে সেই ভ্যালুগুলো থেকে আমরা বলে দেব কোনটা মিনিমাইজ ভ্যালু হচ্ছে। আরেকটা থিওরেম ছিল আমাদের এলপিপি তে যে ফিজিবল রিজনের কর্নার পয়েন্টগুলো এক্সট্রিম পয়েন্টগুলোতে কর্নার পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্টগুলোতে কি হচ্ছে, তোমার কর্নার পয়েন্টগুলোতে তার অপটিমাল ভ্যালুটা অবটেইন করা যায়, মানে অপটিমাল ভ্যালুগুলো ধারণ করে ওখানে, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা সলভ করলে এই দুটো সলভ করব আর এই দুটো সলভ করব, তাহলে এই দুটো সলভ করতে গেলে কত পাই এখানে, অতএব আমরা এখানে সলভ করলে যেটা ভ্যালু পাবো সেটা হচ্ছে, এটাকে আমরা সলভ করি, তাহলে সলভ করলে 3x plus 3y, এখানে 9 করলাম আমরা, 2 into 3 করছি, তাহলে 34x plus 3y equal to 60, এটা ডাইরেক্ট 3 নম্বর দিলাম, তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস 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 কেটে গেল, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার কোন সমস্যা দাঁড়াচ্ছে কি এখানে, তো এটাকে 3 দিয়ে গুণ করলে তাহলে 90 হবে, 90, তাহলে এখানে হচ্ছে 5x equal to 30, অতএব x equal to 6, তাহলে x এর ভ্যালু কত আসছে এখানে 6 আসছে, ঠিক আছে, x এর ভ্যালু 6, তাহলে অতএব আমরা কত পাবো y এর ভ্যালু যদি বের করি 30 মাইনাস 318 মানে হচ্ছে 12, অতএব d পয়েন্ট পেলাম আমরা 6,12, বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, একই রকম ভাবে এখানে যদি সলভ করি এটা কত হচ্ছে 1 টাকে গুণ করি আমরা, 1 টা রেখে দিই, x plus 2y equal to 40, 2 টাকে গুণ করি 2, তাহলে ইমপ্লাইজ করছে এখানে 6x plus 2y equal to 60 মাইনাস মাইনাস, আচ্ছা এটা কত দিয়ে গুণ করেছি 2 দিয়ে,
তাহলে 2 দিয়ে করলে 60, ঠিক আছে। এখানে কত হচ্ছে মাইনাস, তাহলে আমাদের হলো 5x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 4, তাই নাকি? দেখো এত খুব শর্টকাটে ক্যালকুলেশনটা করছি আমরা। -5x - 20, তাহলে x ইকুয়াল টু 40, তাহলে অতএব 3x প্লাস y ইকুয়াল টু 30 তে সলভ করি, তাহলে y ইকুয়াল টু 3x মাইনাস 12, তাহলে কত দাঁড়ায় 18। তাহলে অতএব c পয়েন্টটা কত পাচ্ছি 4,18, তাহলে 4,18 আমরা c পয়েন্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো আমাদের বাকিটা কি আসছে, ঠিক আছে, বাকি পয়েন্ট কত আসছে, ঠিক আছে। এখানে আমাদের পয়েন্ট আসার কথা ছিল যেটা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের পয়েন্ট দুটো বেরিয়ে গেছে। এবার আমরা কি করব, নাও এখানে আমরা ছোট করে লিখছি নাও জেড এ, তাহলে জেড এ কত দাঁড়াচ্ছে দেখো তো, জেড এ তার মানে আমরা সি পেয়েছি এ 15,0, তাহলে এখানে এখানে বসার এখন জেড এ, তাহলে কত হচ্ছে 20x প্লাস 10, তাহলে 20 ইনটু 15, তাহলে কত হচ্ছে 20 ইনটু 15 প্লাস 0, তাহলে হচ্ছে এখানে 30 একটা শূন্য। জেড বি কত দাঁড়াচ্ছে দেখো তো, জেড বি বি এর ভ্যালু কত আছে এটা, তাহলে সি এর পয়েন্টটা লিখে দিই এখানে 4,18 আর ডি এর ভ্যালু হচ্ছে 6,12। আচ্ছা বি এর ভ্যালু এটা 40, তাহলে 40 ইনটু 80, তাহলে কত হচ্ছে 20 ইনটু 40 প্লাস 0, তাহলে হচ্ছে 8 দুগুণে 800। এবার জেড সি কত আসছে দেখো, জেড সি এর ভ্যালু, তাহলে 4 ইনটু 18, তাহলে 4 4 5 4 8 দুগুণে এটা আসছে প্লাস, তারপর আসছে কত 4 ইনটু 18, 18 গুণ করলে 180, 180, তাহলে এটা কত 0 আচ্ছা 2 260। এবার জেড ডি কত আসছে দেখো, জেড দিয়ে হলো 6, 20 ইনটু 6, 20 ইনটু 6, তাহলে আরেকটা প্লাস 12 ইনটু 10, তাহলে কত হচ্ছে 10, তাহলে এখানে 120 প্লাস 120, তাহলে কত হচ্ছে 240। দেখো এখানে জেড ডি বের করলাম 240 আসছে, তাহলে আমরা এই ভ্যালুগুলো 300 300 800 260 240, তাহলে এগুলোর মধ্যে কোনটা ভ্যালু কম আছে, 240 ভ্যালু কম আছে। আমাকে জেডটাকে কি বলেছিল, মিন করতে, মিনিমাইজ করতে। তাহলে আমরা জানি যে কোনো ফিজিক্যাল রিজিয়নের ক্ষেত্রে অপটিমাল সলিউশন বের করতে গেলে তার কর্নার যে পয়েন্টগুলো পাবো সেই কর্নার পয়েন্টগুলোতেই তার অপটিমাল ভ্যালু থাকে। ওই জন্য আমরা কি করলাম, এই চারটা কর্নার পয়েন্টে আমরা ভ্যালুগুলো চেক করলাম এবং দেখলাম সেখানে আমরা ডি বিন্দু মানে হচ্ছে 6,12 এ আমরা জেড এর ভ্যালুটা মিনিমাম পাচ্ছি। ওই জন্য আমাদের অপটিমাল সলিউশন কি হবে, জেড মান ইকুয়াল টু 240 অপটিমাল ভ্যালু এন্ড x ইকুয়াল টু 6 এন্ড y ইকুয়াল টু 12, এটাই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে এখন 8 নম্বর কোশ্চেনটা হয়ে গেল, চলো এবার আমরা কি যাব 9 নম্বর কোশ্চেনটা সলভ করব। 9 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখে নিই। For any two vectors a and b, prove that modulus value a vector plus b vector less than equal to modulus a vector plus modulus b vector, এটা প্রুভ করতে বলেছে, ঠিক আছে। তো আমরা একটা ট্রায়াঙ্গেল ল জানি যে যখন একটা ভেক্টর ধরে নাও এইরকম, আমি নিলাম একটা ভেক্টর নিলাম, ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল নিলাম, এবার এই ট্রায়াঙ্গেলটাকে আমরা ডিনোট করব, ঠিক আছে। এবার ধরো না এ পয়েন্ট এটা, বি পয়েন্টটা এটা, সি পয়েন্ট, এ ভেক্টরটা এভাবে নিলাম, বি ভেক্টরটা এভাবে নিলাম, তাহলে a প্লাস বি ভেক্টরটা কিভাবে ডিনোট করা হয়, a প্লাস বি ভেক্টরটা এই ট্রায়াঙ্গেল ল যেটা রয়েছে, ট্রায়াঙ্গেল ল অনুযায়ী এই ভেক্টরটাকে ডিনোট করবে এটা a ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে। তো এটা আমরা জানি, ঠিক আছে। এটা এবার আমাকে প্রুফ করতে বলেছে এটা ইকুয়াল লেস দ্যান ইকুয়াল এটা, ঠিক আছে। তাহলে আমরা এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে কোনো দুটো ভেক্টরের জন্য আমরা কি জানি, ঠিক আছে। এখন এই ইনইকুয়ালিটিটা যদি আমি উত্তরটা লিখছি সরাসরি উত্তরটা লিখছি, আমি লিখছি নাও the equality
এই যে এখানে ইকুয়ালিটি সাইনটা রয়েছে, এই ইকুয়ালিটি সাইনটা যদি এ আর বি ভেক্টর দুটোই যদি জিরো ভেক্টর হয়ে যায়, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই কিন্তু সেম হয়ে যাবে। তাহলে নাও দ্য ইকুয়ালিটি হোল্ডস ইফ a vector equal to 0 and b vector equal to 0। যদি a ভেক্টর আর b ভেক্টর দুটোই যদি 0 হয় তাহলে এটা হবে, আমরা ইকুয়ালিটি সলভ পেয়ে যাচ্ছি, মানে স্যাটিসফাই করছে। এখন আমরা নাও লেট ধরে নেব a ভেক্টর ইজ নট ইকুয়াল টু 0 and b ভেক্টর ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এটা হলে আমরা এখন বাকি ইনইকুয়ালিটি যেটা রয়েছে এই যে লেস দ্যান পার্টটা আমরা এখন সলভ করব, ঠিক আছে? লেস দ্যান পার্টটা আমরা এখন সলভ করব। তাহলে একটা জিনিস তুমি দেখো, এখন যে কোনো দুটো ভেক্টরের জন্য আমরা কি পাই। নাও ফর দিস কেস we can write আমরা লিখতে পারি, এটা দেখো তো a প্লাস b ভেক্টর। এই ভেক্টরটা কি করলাম আমি, এই ভেক্টরটাকে আমরা হোল স্কয়ার আকারে নিয়ে নেব, মডুলাস নিলাম, তাহলে এটা নিলাম। তাহলে এই মডুলাস যদি আকারে নিই তাহলে আমরা এটাকে ভেঙে দেব। তাহলে কি রকম ভাবে ভাঙবো সেটা আমরা প্রথমে দেখে নাও। এখানে এরকম করে ভাঙতে পারি, দেখো তো এটাকে a ভেক্টর প্লাস b ভেক্টর ডট a ভেক্টর প্লাস b ভেক্টর। এখন আমরা এটা সিম্পল গুণ করব, তাহলে হচ্ছে a ডট a ভেক্টর প্লাস a ডট b ভেক্টর প্লাস b ডট a ভেক্টর, এটাকে এটা দিয়ে প্লাস b ভেক্টর ডট b ভেক্টর। দেখো এখানে এটা আমরা করতে গেল, যখন একটা জিনিস জানো যে a ভেক্টর ডট a ভেক্টর এটা কত জানো, মড a ভেক্টর হোল স্কয়ার। একই রকম ভাবে b ভেক্টর ডট b ভেক্টরটা কত হবে, মড b ভেক্টর হোল স্কয়ার। তাহলে আমরা এখন এটা লিখবো, তাহলে অতএব a ভেক্টর মডুলাস প্লাস a ভেক্টর ডট b ভেক্টর প্লাস b ভেক্টর ডট a ভেক্টর প্লাস b ভেক্টর মডুলাস ভ্যালু হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা এখানে কি করছি দেখো, মডুলাস a ভেক্টর প্লাস এখানে 2a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস মডুলাস b ভেক্টর এইখানে লিখবো অ্যাজ, যেহেতু ডট প্রোডাক্ট of two vectors is commutative। তাহলে এটা কমিউটেটিভ হওয়ার জন্য অতএব a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু b ভেক্টর ডট a ভেক্টর। এখান থেকে আমরা এই দুটোকে যোগ করে দিয়েছি, ঠিক আছে? এখন আমরা কি জানি, অতএব আমরা কি পেলাম এখানে, মডুলাস a ভেক্টর প্লাস b ভেক্টর। ঠিক আছে, কোনো চাপ নাই এটা। তাহলে আমি এটাকে বক্স আকারে এখন রেখে দিলাম, কোনো চাপ নাই। এটাকে 1 নম্বর দাও এখন, ঠিক আছে? এখন ওই নো আমরা কি জানি, নাও a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু লিখবো মড a ভেক্টর ডট মড b ভেক্টর। আচ্ছা, এবার a আর b ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল কোনটা, এটা থিটা, ঠিক আছে? তাহলে এটা কত হবে এখানে, cos থিটা হলো, where theta is the acute angle vectorial angle between a vector and b vector। এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, তাই তো? আচ্ছা, এবার এখানে আমি কি করব দেখো, এবার আমরা কি জানি, এটাকে আমরা লেস দ্যান ইকুয়াল লিখতে পারি মড a ভেক্টর ডট মড b ভেক্টর, as যেহেতু cos থিটা লেস দ্যান ইকুয়াল টু 1। দেখো এটা আমরা লিখতে পারি। তাহলে অতএব 1 ইমপ্লাইজ কি করছে, a ভেক্টর প্লাস b ভেক্টর মডুলাস হোল স্কয়ার। তাহলে এই যেটা পেয়েছিলাম এটা কত হবে, লেস দ্যান ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু দিয়ে এখানে mod a হোল স্কয়ার প্লাস 2a ভেক্টর ডট b ভেক্টর প্লাস মডুলাস b ভেক্টর হোল স্কয়ার। এবার এটাকে আমরা করতে পারি লেস দ্যান ইকুয়াল টু, এই ইকুয়েশনটা আমরা সলভ করতে হয়, এটাকে কাজে লাগাতে পারি
মডুলাস এ ভেক্টর হোল স্কয়ার প্লাস 2 মডুলাস এ ডট মডুলাস বি ভেক্টর প্লাস মড বি ভেক্টর হোল স্কয়ার। দেখো এটা আমরা করতে পারি কিনা এখন, ঠিক আছে, এটা আমরা করতে পারি কিনা এখন। তাহলে এটা কার ফর্মুলা আসবে সেটা আমরা এখন দেখে নেব। দেখো তাহলে অতএব কি লিখতে পারি, মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু মডুলাস এ ভেক্টর হোল স্কয়ার প্লাস 2 mod a vector dot mod b vector plus mod b হোল স্কয়ার। তাহলে এটা ইকুয়াল টু কার ফর্মুলা পাই দেখো তো, এটা ইকুয়াল টু ব্র্যাকেটে mod a vector plus mod b vector হোল স্কয়ার পাই কিনা। তাহলে অতএব দেখো এবার আমরা কি করব, হোল স্কয়ারটাকে তুলে দেব। অতএব mod a vector plus b vector হোল স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু mod a প্লাস mod b হোল স্কয়ার। তাহলে অতএব হোল স্কয়ার তুলে নিলে a প্লাস b, ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু mod a ভেক্টর প্লাস mod b ভেক্টর হলো। এখানে লিখব বাই স্কয়ার রুট ইন বোথ সাইড। দেখো তাহলে আমরা কি পেলাম, হেন্স প্রুফ। তাহলে আমরা প্রুফ দেখলাম হেন্স। আশা করি আর কোনো সমস্যা নেই অঙ্কটাতে। তাহলে আমাদের এইটুকু করলে আমাদের 4 নম্বর দেবে। তাহলে 9 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা কি করব, 10 নম্বর অঙ্কটা করব। চলো 10 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য এলিপস হুজ ফোকি আর 2,3 minus 2,3 and whose length of semi minor axis is √5। তাহলে এই ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশন থেকে আমাকে কি করতে হবে, আমার ইলিপসের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে আমরা ইলিপসটাকে এমনি জেনারেলি এঁকে ফেলি এরকম করে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ইলিপসের ক্ষেত্রে তোমরা জানো যে এইখানে কি বলছে, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিসকে এভাবে করা যায় a ড্যাশ আর এটাকে নাম দিলাম a। তাহলে এর কোঅর্ডিনেট যেটা হয় এরকম a, এটা হয় আর এটা হয় b b b ড্যাশ, ঠিক আছে, মাইনর অ্যাক্সিস। আর এটা কি হয়, এটাকে বলা হয় সেন্টার। এখন আমাকে বের করতে হবে যে এর ইকুয়েশন কোনটা, ঠিক আছে, এর ইকুয়েশন কোনটা, ইকুয়েশনটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু সেন্টারটা কিন্তু বলা নাই। তাহলে এখানে সেন্টারটা 0 0 হবে না। কেন হবে না সেটা বলছি আমি, কারণ ফোকাস বলে দিয়েছে এইটা, এবং এখানে মাইনর অ্যাক্সিসের লেন্থ √5 বলে দিয়েছে, ঠিক আছে। যখন আমাদের সেন্টারটা বলে দেওয়া নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কিভাবে বের করব, চলো দেখি বের করি। এখন চলো কিভাবে বের করা যায় এটা। তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে, যে আমরা ফোকাস সেন্টারটাকে ধরে নিই। তাহলে প্রথমে কি করব, লেট দ্য সেন্টার of the ellipse of the required ellipse কি ধরলাম, b আলফা কমা বিটা। তাহলে এখন the focus, therefore the focus r, তাহলে কিভাবে লেখা যায়, প্লাস মাইনাস a প্লাস আলফা কমা বিটা, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। ফোকাস, তাহলে দ্যাট ইজ আমরা একটা ফোকি কোনটা ধরব, প্লাসটা। তাহলে a কমা আলফা প্লাস আলফা ইকুয়াল টু 2,3, আর একটা ধরব মাইনাস a প্লাস আলফা কমা বিটা ইকুয়াল টু -2,3। তাহলে আমরা এখান থেকে দুটো ফোকাসের কোঅর্ডিনেটটাকে এভাবে লিখে দিলাম। যদি এরকম হয় তাহলে ইকুয়েশনটা কত হবে জানো, therefore the required equation will be, তাহলে কি হবে, x minus alpha whole square by a square plus y minus beta whole square by b square equal to 1। এটাকে 1 নম্বর নাম দিলাম। এবার
মেজর অ্যাক্সিসের দৈর্ঘ্য কত বলেছে, √5 দিয়ে দিয়েছে। তাহলে এখন ফকির কোঅর্ডিনেট গুলো পেয়ে গেলাম। এবার আমরা কি করব, মেজর অ্যাক্সিসের বের করব, মাইনর অ্যাক্সিসের লেন্থ বের করব। তাহলে এখানে আমরা ফোকাস আছে এ একটা, তাহলে এস এটা হচ্ছে এই প্লাস আলফা কমা বিটা, আর এটা হবে এস ড্যাশ মাইনাস এই প্লাস আলফা কমা বিটা। এইভাবে আমরা লিখে দিলাম, এটাকে নাম দিলাম সেন্টার। সেন্টার হচ্ছে আলফা কমা বিটা, হলো। আচ্ছা, এবার এখানে দেখো যে আমাকে এই ইকুয়েশনটা বের করতে, তাহলে এ বি এর মান বের করতে হবে, আলফা বিটার মান বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এস এস ড্যাশ কি পাই, দেখো এস এস ড্যাশ মানে এইটুকুর দূরত্ব পাবো 2AE, 2AE, এটা আমরা কি পাবো 2AE, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে 2AE যদি বের করতে, 2AE বের করে ফেলো, দুটো পয়েন্ট আছে, তাহলে দুটো পয়েন্টের দূরত্ব কত হবে এটা বের করলে গেলে, এটা থেকে এটা বাদ, তাহলে এটা 4 স্কয়ার প্লাস 0 স্কয়ার হবে। তাহলে এখানে কত আসছে, 4ই আসছে। তাহলে অতএব AE কত আসছে, 4। দেখো এই যদি 4 আসে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে কি পাবো, অতএব আমরা এটা পেয়ে গেলাম এখন। অতএব নাও AE প্লাস আলফা ইকুয়াল টু কত আছে এখানে, এই প্লাস আলফা মানে 2, হলো। আর একটা কত পাচ্ছি, এন্ড আমরা পাচ্ছি বিটার মান তো পেয়ে যাচ্ছি কত, 3। তাহলে কোনো চাপ নাই, এটা এটা কম্পেয়ার করো, বিটার মান 3 পেয়ে যাচ্ছি, এটা কত AE প্লাস আলফা ইকুয়াল টু 2 পাচ্ছি। তাহলে AE এর মান 4 পাচ্ছি, প্লাস আলফা ইকুয়াল টু কত 2। অতএব আলফা ইকুয়াল টু কত পাচ্ছি, 2 - 4 ইকুয়াল টু -2 পাওয়ার কথা নাকি, না ভুল হচ্ছে কত, দেখো তো 2 + 2 4, 4 এর স্কয়ার, ডিসটেন্স হচ্ছে 2 to 4। আচ্ছা 2, এখানে 2 পাওয়ার কথা, সরি এটা তো 2 হবে, এটা তো 2 হবে, হলো। তাহলে এটা 2, তাহলে 2 - 2 কত হচ্ছে 0, তাহলে আলফা মান আমরা 0 পেয়ে গেলাম। তাহলে আলফা আর বিটা পেয়ে গেলাম। এখন এ আর বি পাওয়ার কথা আমাকে, ঠিক আছে, এ আর বি পেয়ে যাব। এখন গিভেন দ্যাট দেওয়া আছে মাইনর অ্যাক্সিস কত আছে 2b, আমরা জানো মাইনর অ্যাক্সিসের দৈর্ঘ্য কত হয় 2b। তাহলে 2b এর দৈর্ঘ্য কত, মান কত হবে এখানে √5 দেওয়া আছে। তাহলে অতএব b √5/2, তাই নয় কি, b এর মান কত পাচ্ছি, b এর মান কত পাচ্ছি বলো, ও ওহো সরি সেমি বলে দেওয়া আছে না, সেমি, তাহলে এটা হবে, আচ্ছা দ্যাট ইজ এটা। তাহলে অতএব এখানে এক কাজ করো, সেমি লিখে দাও, তাহলে অতএব সেমি মাইনর অ্যাক্সিস, তাহলে কত হবে এটা b √5। আচ্ছা, এবার b এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাকে বের করতে কি হবে, a এর মান বের করতে হবে। তাহলে অতএব এগেইন উই নো, আমরা কি জানি, আমরা জানি ইসেন্ট্রিসিটি, E equal to √1 - b স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা, এখান থেকে a এর মানটা আমরা এখনো পাইনি, তাই তো। তাহলে এক কাজ করি, অতএব ইমপ্লাইজ করি e স্কয়ার করে দিই 1 - b স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা, e এর মান আমরা এখান থেকে পেয়ে যাব, অতএব e এর মান পেয়ে যাব 2/a হোল স্কয়ার 1। b স্কয়ার মান কত পাবো এখান থেকে, b স্কয়ার যদি করি 5, তাহলে কত হবে 5 - a স্কয়ার, তাহলে কত হবে এখানে 4/a স্কয়ার 1 - 5/a স্কয়ার, হলো। আচ্ছা, তাহলে এক কাজ করি, এটাকে এইদিকে নিয়ে আসি, এটাকে এইদিকে, তাহলে এটা হয়ে যাবে 9/a স্কয়ার ইকুয়াল টু 1, ইমপ্লাইজ করছে a স্কয়ার ইকুয়াল টু 9। তাহলে আমার বেরিয়ে গেছে, অতএব the required equation of the ellipse
ইজ কত হবে x মাইনাস আলফা, আলফার মান কত পেয়েছি 0, তাহলে x মাইনাস 0 হোল স্কয়ার বাই a স্কয়ারের মান কত পেয়েছি 9 প্লাস y বিটার মান কত পেয়েছি 3, তাহলে মাইনাস 3 হোল স্কয়ার, b স্কয়ারের মান মানে 5 ইকুয়াল টু 1, দ্যাট ইজ x স্কয়ার বাই 9 প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার বাই 5 ইকুয়াল টু 1 অ্যানসার। তাহলে এটা হলো আমার অ্যানসার এই কোশ্চেনের। ঠিক আছে, আশা করি আমার অঙ্কগুলো খুব ভালো লাগলো এবং তোমরা সবাই বুঝতে পেরেছো, যেহেতু এইচএস মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করে ফেলেছো, কারণ পিজিটি মানে তো মাস্টার্স বিএড করার পরই তুমি দিতে পারবে। তাহলে এই কোশ্চেনটা আমার খুব সহজ। তাহলে এই 10টা কোশ্চেন এসেছিল, এই 10টা কোশ্চেন যদি করতে পারো তাহলে তুমি 40 মার্কস, আর 60টা এমসিকিউ কোশ্চেন ছিল পিজিটি কেভিএস টায়ার 2 তে। তাহলে 60টা এমসিকিউ যে কোশ্চেন রয়েছে সেটা আমি পরের ভিডিও লেকচারে নিয়ে আসবো, সেটা তোমরা অতি অবশ্যই দেখবে এবং চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি অন্যজনকে শেয়ার করে দেবে। ঠিক আছে, এবং আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথ আড্ডা ক্লাস রেগুলার, যেটা টিজিটি পিজিটি রেগুলার নিয়মিত প্র্যাকটিসের জন্য, এবং তার সাথে আমি নিয়ে এসেছি অনলাইন ক্লাস নিয়ে এসেছি কলেজে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স উইথ রিসার্চ। এটা আমরা ফার্স্ট সেমিস্টার শুরু করব জুন জুলাই থেকে। ঠিক আছে, এবং যারা কলেজে উঠছে তাদেরকে অতি অবশ্যই আমার কথা বলে দেবে, আমি তাদের ধরে ধরে প্রত্যেকটা টপিক খুব সহজভাবে বোঝাবো এবং খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করব, যাতে তারা বিএসসি তে ভালো রেজাল্ট করতে পারে এবং তার সাথে অন্যান্য এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিতে পারে, হচ্ছে কথা। এবং যারা 11-12 পড়বে বা নতুন যারা 11-এ উঠবে সিবিএসসি বোর্ডে, তাদের জন্য আমি নতুন কোর্স লঞ্চ করব 11-12 এর জন্য। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়ামটা আপাতত শুরু করছি না। এই হচ্ছে ব্যাপার, এইটুকু। তো তোমরা সবাই ভালো থাকবে এবং নিয়মিত পড়াশোনার সাথে যুক্ত থাকো। যারা এখন পর্যন্ত বেকার রয়েছে, কোনো চাকরি পাওনি, তাদের জন্য আমার বক্তব্য হচ্ছে যে তোমরা একটা অল্টারনেটিভ ওয়েতে ইনকাম সোর্স বের করো, যাতে তোমরা নিজেদের হাত খরচ এবং বাবা মাকে কিছুটা দিয়ে সাহায্য করতে পারো। কারণ এখন বর্তমানে চাকরি বাকরি যা অবস্থা, তাতে তোমাকে অল্টারনেটিভ ওয়েতে ইনকাম করতে হবে, প্ল্যান বি রাখতে হবে এবং নিজেকে স্কিলড পারসন করতে হবে। তারপরে তুমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নাও, কোনো প্রবলেম নেই। এবং যাদের ফিনান্সিয়াল প্রবলেম নেই, বাবা মায়ের যথেষ্ট আছে, তারা পড়াশোনাটাকে সিরিয়াসলি করো, যাতে আপকামিং এক্সামিনেশনটা তোমরা কোয়ালিফাই করতে পারো। ঠিক আছে, এবার তোমরা চাইলে হাত খরচ বের করো, কোনো সমস্যা নাই, কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। যাদের লক্ষ্য একমাত্র সরকারি চাকরি, তারা কিন্তু প্রিপারেশনের সাথে একদম রীতিমতো জুড়ে থাকো। আর যদি মনে হয় যে আমি প্রাইভেট জবে যাব না, তাহলে তোমাকে কিন্তু একদম টপ ওয়েতে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আর যাদের মনে হচ্ছে যে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছি, ফিনান্সিয়াল প্রবলেম, আমি অল্টারনেটিভ ওয়েতে ইনকাম করছি কিন্তু প্রিপারেশন 100% দিতে পারছি না, এবং দেখছো যে আমার দ্বারা আর চাকরি প্রিপারেশন নেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে তুমি প্রাইভেট জবের জন্য নিজেকে স্কিল পারসন করে তোলো এবং প্রাইভেট জবে তোমার ফিউচার গ্রো করতে পারো। তাহলে এখানে আজকে টাটা, বাই বাই।